দিল্লি, লোধি এস্টেট, রাত ৯:০৫। রয়ের সদর দপ্তরের কনফারেন্স রুমে তখন পিন পতন নীরবতা। এসি ঠান্ডা হারাতে ঘামছে জুনিয়র অ্যানালিস্টরা। দেওয়ালে বিশাল স্ক্রিনে চলছে ঢাকার লাইভ ফুটেজ। নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজের লাল স্ট্রিম। ঢাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৩। টেবিলের মাথায় বসে আছেন মেজর সান্যাল। বয়স ৫০ পেরিয়েছে, চুলে পাক ধরেছে, কিন্তু চোখ দুটো এখনও বাজপাখির মতো ধারালো। রয়ের সবচেয়ে পুরনো আর সবচেয়ে বিপজ্জনক অপারেশনগুলো এই লোকটার ব্রেন চাইল্ড। গায়ে সাদা শার্ট, হাতা কনুই পর্যন্ত গোটানো। সামনে রাখা চায়ের কাপে একবারও চুমুক দেননি। তার পাশে দাঁড়িয়ে এক অফিসার ফাইল উল্টাচ্ছে, গলার স্বর কাঁপছে। স্যার, প্রাথমিক রিপোর্ট এসছে সুইসাইড বম্বিং। দায় স্বীকার করেছে একটা নতুন গ্রুপ, নাম ওই আল কায়ামাত ব্রিগেড। মেজর সান্যাল ধীরে ধীরে চেয়ার ঘোরালেন। রুমের কোণে জানলার ধারে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকালেন। চোখে না কোনো রাগ, না কোনো উৎকণ্ঠা, শুধু একটা হিসেব। অনির্বাণ সেন, কালো শার্ট, হাতা গোটানো, চোখের নিচে কালি। গত ৩ রাত ঘুমায়নি, রিপোর্ট দেখেই বোঝা যায়। হাতে ধরা কফির কাপটা কখন ঠান্ডা হয়ে গেছে খেয়ালই করেনি। অনির্বাণ, মেজর সান্যালের গলাটা খসখসে। মনে আছে অপারেশন রক্তপলাশ? শেষবার যখন দেখা হয়েছিল তুমি বলেছিলে আগুন নেভেনি, ছাইয়ের নিচে আছে। অনির্বাণ কোনো উত্তর দিল না, শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ঢাকার ধোঁয়ার কুণ্ডুলিটা যেন তার চোখের মণিতে প্রতিফলিত হচ্ছে। মেজর সান্যাল টেবিলের উপর একটা ফাইল ছুঁড়ে দিলেন। ফাইলের উপর লাল কালিতে স্ট্যাম্প মারা, টপ সিক্রেট। পাশে নিজের হাতে লেখা একটা নোট, ফ্যান্টম ফিরেছে। এই আগুনের পিছনে যে লোকটা আছে তার নাম আসিফ মেহমুদ, কোড নেম দ্য ফ্যান্টম, এক্স বাংলাদেশি আর্মি। ৩ বছর আগে গায়েব হয়ে গেছিল আমারই নাকের ডগা দিয়ে। এখন ফিরে এসেছে, আর এবার ওর টার্গেট ২৬শে জানুয়ারি। অনির্বাণ ধীরে ধীরে ফাইলটা তুলল। প্রথম পাতায় একটা ঝাপসা ছবি, চোখ দুটো শান্ত, কিন্তু সেখানে একটা শীতল নিষ্ঠুরতা লুকিয়ে আছে। ছবির নিচে মেজর সান্যালের হাতের লেখা, এ ছেলে দাবা খেলে, চাল বোঝা কঠিন। ১২ দিন। মেজর সান্যাল এবার উঠে দাঁড়ালেন। জানালার কাছে এসে দিল্লির কুয়াশা মাখা আকাশের দিকে তাকালেন। আমার হাতে মাত্র ১২ দিন আছে। অনির্বাণ, ওকে থামাতে হবে, আর ওকে জীবিত চাই। মরা আসিফের চেয়ে জীবিত আসিফ আমার কাছে অনেক বেশি দরকার। আর কেন সেটা তুমি জানো। পুরনো অপারেশন রক্তপলাশের ফাইলগুলোর কথা মনে পড়ে গেল অনির্বাণের। মেজর সান্যাল কখনো শুধু শুধু জীবিত চাই বলেন না। আসিফকে ধরতে হলে ওর মতো করেই ভাবতে হবে স্যার। অনির্বাণ শেষমেশ মুখ খুলল। গলাটা বরফের মতো ঠান্ডা। আর ওর জগতে ঢুকতে হলে আমার একটা নতুন পরিচয় লাগবে, একটা নতুন জীবন। মেজর সান্যাল ঘুরে তাকালেন। ঠোঁটের কোণে সেই চেনা বাঁকা হাসি, যে হাসির মানে তিনি ২ চাল আগে থেকেই সব ভেবে রেখেছেন। সেটার ব্যবস্থা হয়ে গেছে। তোমার পার্টনার অলরেডি ঢাকা পৌঁছে গেছে। রক্ত পলাশের সময় তুমি একা খেলেছিলে, এবার ডাবল গেম। অনির্বাণ ভ্রু কুঁচকাল। পার্টনার? মেজর সান্যাল ডেস্ক থেকে একটা নতুন ফাইল এগিয়ে দিলেন। ফাইলের উপর নাম লেখা এজেন্ট তিস্তা বোস। তোমার ওয়াইফ। মেজর সান্যাল চায়ের কাপটা এবার হাতে তুললেন। অন্তত আগামী ১২ দিনের জন্য। অনির্বাণের হাতের কফির কাপটা ১ সেকেন্ডের জন্য থেমে গেল। বাইরে দিল্লির আকাশে তখন মেঘ ডাকল, ঝড় আসছে। ঢাকা, গুলশান 2,
15ই জানুয়ারি সকাল 10:32। গুলশানের এই সেফ হাউসটা বাইরে থেকে দেখলে মনে হবে কোনো এনআরআই দম্পতির ভাড়া নেওয়া অ্যাপার্টমেন্ট। 3 বেডরুম, ব্যালকনিতে মানি প্ল্যান্ট, ডোরম্যাটে লেখা ওয়েলকাম হোম। ভেতরে ঢুকলেই বোঝা যায় এটা বাড়ি না, ওয়াররুম। দেওয়ালে সাঁটা আছে শাহবাগ ব্লাস্টের ছবি, আসিফ মাহমুদের ঝাপসা প্রোফাইল, হাজি রহমানের গতিবিধির চার্ট। একটা ল্যাপটপে চলছে সিসিটিভি ফিড, আরেকটায় চলছে ঢাকার লোকাল নিউজ। আর ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে মেয়েটা, তিস্তা বোস। বয়স 30-এর কোঠায়, পরনে সাদা লিনেনের শাড়ি, হাতে শাঁখাপলা, কপালে ছোট্ট টিপ। একদম নিখুঁত বাঙালি বউ, কিন্তু চোখ দুটো হিসেবি। যেন একটা লাশ কাটা ঘরের ডাক্তার। ডেড বডি দেখে যার কোনো এক্সপ্রেশন বদলায় না। টেবিলের ওপর রাখা গ্লক 19টা খুলে পরিষ্কার করছে নিঃশব্দে। দরজা খোলার শব্দে সে ঘুরেও তাকালো না, শুধু বলল, তুমি 18 মিনিট লেট। ফিল্ড রিপোর্ট বলছে অনির্বাণ সেনের টাইমিং নিখুঁত হয়। অনির্বাণ দরজায় দাঁড়িয়ে, জিন্স, নীল শার্ট, কাঁধে ল্যাপটপ ব্যাগ। গুলশানের রাস্তা থেকে সোজা উঠে এসেছে। তিস্তার দিকে একবার চোখ বুলিয়ে নিল। অনির্বাণ ঘরে ঢুকতে ঢুকতে বলল, আর আমার রিপোর্ট বলছে এজেন্ট তিস্তা বোস টিমে কাজ করে না, অথচ মেজর সান্যাল তোমাকে আমার ঘরে চাপিয়েছে কেন? এবার তিস্তা ঘুরল। মুখে হাসি নেই, গলার স্বর পেশাদার, আবেগহীন। কারণ তুমি আসিফকে চেনো, আর আমি ঢাকাকে চিনি। এই শহরের অলি গলি, পুলিশের খবর, আন্ডারওয়ার্ল্ডের লিঙ্ক সব আমার নখ দর্পণে। তুমি ব্রেন, আমি হাত পা, সিম্পল। বাতাসে বারুদের গন্ধ, দুজনেই দুজনকে মাপছে। রক্ত পলাশের পর অনির্বাণ একা কাজ করতে অভ্যস্ত। পার্টনার, তাও আবার বউ সেজে কাজ করা, ওর স্টাইল না। মেজর সান্যালের এনক্রিপ্টেড মেসেজটা তখনই ল্যাপটপে ভেসে উঠল। অরিন্দম ও তৃষা বসু, কলকাতার বিজনেসম্যান কাপল, ঢাকায় এসেছে আশার আলো এনজিও খুলতে। টার্গেট হাজি রহমান। কাল সন্ধ্যায় হাজির দাওয়া, কভার যেন না ফাঁসে। সান্যাল। অরিন্দম আর তৃষা, আমাদের নতুন নাম। পেশা সমাজসেবা। কভার স্টোরি, কলকাতায় আমাদের এনজিও আছে, এখন ঢাকায় ব্রাঞ্চ খুলতে এসেছি। বস্তি উন্নয়ন, পথশিশুদের স্কুল, এইসব। অনির্বাণ ব্যাগটা সোফায় ছুঁড়ে দিল। হাজি রহমান আসিফের ফাইন্যান্সিয়াল হ্যান্ডলার। লোকটা সন্দেহবাতিক। আমাদের ম্যারেজটা 100% রিয়েল দেখাতে হবে। একটা ভুল চাল আর আমরা দুজনেই লাশ। আমি জানি। তিস্তা এবার একটা ফাইল এগিয়ে দিল। এ নাও হাজির পুরো প্রোফাইল। ওর বউ মারা গেছে 5 বছর, এখন ছেলে মেয়ে নিয়ে থাকে। ফ্যামিলি ম্যান ইমেজ পছন্দ করে, তাই কাপল দেখলে সফট হয়। অনির্বাণ ফাইলটা উল্টালো। তাহলে গ্রাউন্ড রুলসটা সেট করে নিই। 1, অপারেশন নিয়ে তর্ক হবে, কিন্তু পাবলিক প্লেসে আমরা পারফেক্ট কাপল। 2, ফিল্ডে আমি লিড করব। 3, নিজের মর্জিতে কোনো স্টান্ট নয়। তিস্তা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর আলমারি খুলল। ভেতরে সারি সারি শাড়ি, পাঞ্জাবি, গয়না, সাথে একটা ফ্রেম করা বিয়ের ছবি, ফটোশপ করা। ছবিতে অনির্বাণ আর তিস্তা মালা পরে দাঁড়িয়ে, ব্যাকগ্রাউন্ডে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তিস্তা ছবিটা দেওয়ালে টাঙাতে টাঙাতে বলল, 3 নম্বর রোলটা তোমার জন্য অরিন্দম। আমি রয়ের টপ ফিল্ড এজেন্টদের একজন, তোমার আন্ডারে না, তোমার সাথে কাজ করতে এসেছি। আর পাবলিক প্লেসে তুই তো কারি করবি। আপনি আগে করা নবদম্পতি হয় না, লোকে সন্দেহ করবে। অনির্বাণ কিছুক্ষণ তিস্তার দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখে কোনো ফাঁকি নেই, পুরোটাই প্রফেশনাল। মেজর সান্যাল ঠিক লোককেই বেছেছে। ডিল। কাল হাজির বাড়ি। ওর ট্রাস্ট গেইন করাটাই আমাদের ফার্স্ট টার্গেট।
তিস্তা এবার ড্রয়ার থেকে একটা সিঁদুর কৌটো আর দুটো বিয়ের আংটি বের করলো। আংটি দুটো অনির্বাণের দিকে এগিয়ে দিল। কভার স্টোরির পার্ট, কাল এগুলো পড়ে যাবি। আর হ্যাঁ, হাজির সামনে আমার নাম ধরে ডাকবি, তৃষা বলবি, ভুল করলে চলবে না। অনির্বাণ আংটি দুটো হাতে নিল, ঠান্ডা, ওজনদার। ওয়েলকাম টু ম্যারিড লাইফ, মিস্টার বোস। তিস্তার গলায় কোনো ব্যঙ্গ নেই, কোনো হাসি নেই, শুধু একটা চাপা শপথ। মিশন শেষ না হওয়া পর্যন্ত এই নাটকটাই আমাদের বাঁচার উপায়। বাইরে তখন ঢাকার আকাশে মেঘ ডাকল। ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠল হাজী রহমানের বাড়ির ম্যাপ। আর ঘরের ভেতর দুটো অচেনা মানুষ একটা মিথ্যে সংসার পাতার জন্য তৈরি হলো, যেখানে ভালোবাসা নেই, শুধু আছে একটা কমন টার্গেট, আসিফ। ঢাকা, ধানমন্ডি, 16ই জানুয়ারি, সন্ধ্যা 7:14। হাজী রহমানের বসার ঘরে এসির ঠান্ডা হাওয়াও ঘাম শুকাতে পারছে না। অনির্বাণ ওরফে অরিন্দম আর তিস্তা ওরফে তৃষা সোফায় বসে, সামনে কাবাব, পেস্ট্রি, বাদামের শরবত। হাজি মুখোমুখি, মুখে হাসি, কিন্তু চোখ দুটো পোস্টমর্টম করছে দুজনকে। তাহলে অরিন্দম সাহাব, হাজি শরবতে চুমুক দিয়ে বলল, কলকাতার এনজিও সালা। খুব ভালো কথা। তা ঢাকায় কি মনে কইরা? এখানে তো সেবার লোকের অভাব নাই। অনির্বাণ হাসল, ভদ্রলোকের হাসি। চাচা, পুণ্য কাজের কোনো বর্ডার হয় না। আর সত্যি বলতে আপনার নাম শুনেই এসছি আমরা। লোকে বলে হাজী রহমান দিল দরিয়া আদমি। উনি থাকলে বস্তির বাচ্চারাও স্কুলে যায়। তিস্তা ব্রোশিওরটা এগিয়ে দিল। আমাদের আশার আলো প্রজেক্ট, আপনার আশীর্বাদ চাই চাচা। হাজি ব্রোশিওরটা ছুঁয়েও দেখল না। সে হঠাৎ উঠে দাঁড়ালো, পায়চারি করতে করতে অনির্বাণের পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর ফিসফিস করে বলল, ব্রোশিওরটা সুন্দর, গল্পটাও সুন্দর, কিন্তু গল্পটা যদি মিথ্যা হয় অরিন্দম। ঘরের বাতাস ভারী হয়ে গেল। তিস্তার আঙুল শক্ত হয়ে গেল ওড়নার কোণে। হাসি এবার বুকশেলফ থেকে একটা ফাইল বের করল, ধুলো পড়া ফাইল, ছুঁড়ে দিল টি টেবিলের উপর। ফাইলের উপরে লেখা অপারেশন রক্তপলাশ ক্লাসিফাইড। নিচে অনির্বাণ সেনের ছবি, রয়ের ইউনিফর্মে। কে তুমি? আমার বাড়িতে কুকুর ঠুকিয়া দিয়াছ? সাহস তো কম না। বডিগার্ড দুজন পিস্তল বের করল, তাক করে ধরল অনির্বাণের কপালে। তিস্তা চিৎকার করে উঠতে গিয়েও থেমে গেল। অনির্বাণ ওর দিকে তাকিয়ে চোখের ইশারায় থামালো, ঘাবড়াস না। অনির্বাণ ধীরে ধীরে হাসল। ভয় নেই, বরং তাচ্ছিল্য। সে পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করল, টেবিলের উপর রাখল। চাচা, আপনি আমাকে চিনেছেন, গুড। তাহলে আর গেমটা লুকোচুরি নয়, সোজাসুজি খেলি। হাজি ভ্রু কুঁচকাল। মানে আমি অনির্বাণ সেন, র এজেন্ট ছিলাম, এখন নই। অনির্বাণ পেনড্রাইভটা হাজির দিকে ঠেলে দিল। এটা চালান, তারপর ঠিক করুন গুলি করবেন নাকি কথা বলবেন। হাজি ইশারা করল। একজন বডিগার্ড ল্যাপটপ এনে পেনড্রাইভটা ঢোকালো। স্ক্রিনে ভেসে উঠল একের পর এক ডকুমেন্ট। ডকুমেন্ট 1, রয়ের ইন্টারনাল মেমো। সাবজেক্ট এজেন্ট অনির্বাণ সেন, সাসপেন্ডেড ইনডিফিনিটলি। রিজন অপারেশন ওভাররিচ ইন অপারেশন রক্তপলাশ, অ্যাসেট কম্প্রোমাইজড। নিচে মেজর স্যান্ডালের সই, তারিখ 2 বছর আগে। ডকুমেন্ট 2, দিল্লি হাইকোর্টের অর্ডার, তিস্তা বোস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। রয়ের বিরুদ্ধে করা মামলা। অভিযোগ রংফুল টার্মিনেশন, ক্যারেক্টার অ্যাসাসিনেশন। রায় কেস ডিসমিসড ডিউ টু ল্যাক অফ এভিডেন্স। তিস্তার ছবির উপর লাল কালিতে লেখা
টার্মিনেটেড, পার্সোনা নন গ্র্যাটা। ডকুমেন্ট 3, একটা নিউজ ক্লিপিং। ফর্মার র এজেন্ট ফাউন্ড বেগিং ইন দিল্লি স্টেশন। ঝাপসা ছবিতে অনির্বাণ, দাড়ি গোঁফে, ঢাকা মুখ। হাজি স্ক্রিন থেকে চোখ সরাচ্ছে না, তার চোয়াল ঝুলে পড়েছে। অনির্বাণ এবার উঠে দাঁড়ালো। পিস্তলের নলের পরোয়া না করে হাজির একদম মুখোমুখি গিয়ে দাঁড়ালো। এবার বুঝলেন চাচা কেন অরিন্দম বসু হয়ে আসতে হয়েছে? আসল পরিচয় হলে আপনি 2 মিনিটও কথা বলতেন, তার আগেই গুলি করে দিতেন, কারণ আপনার কাছে আমি শত্রু। তিস্তা এবার উঠে দাঁড়ালো, চোখে জল কিন্তু গলায় আগুন। আমাদের শেষ করে দিয়েছে চাচা। আমার চাকরি, আমার সম্মান সব কেড়ে নিয়েছে। শুধু একটা মিশন ফেল করেছিলাম বলে ওরা আমাকে রাস্তার মেয়ে বানিয়ে ছেড়ে দিয়েছে। হাজি চুপ। সে ল্যাপটপটা বন্ধ করলো। সন্দেহ এখনো যায়নি, কিন্তু কনফিউশন ঢুকেছে। এখন কি চাও? আমার কাছে আসছো কেন? অনির্বাণ টেবিলের উপর 2 হাত রাখলো, ঝুঁকে পড়লো হাজির দিকে। আমরা বদলা চাই, রকে শেষ করতে চাই। যে সিস্টেম আমাদের মতো লোকেদের ব্যবহার করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে, সেই সিস্টেমকে আমরা মাটির সাথে মিশিয়ে দেব। এটাই আমাদের একমাত্র মিশন। আর তোমরা ভাবলে আমি বিশ্বাস করবো? রয়ের এজেন্ট এসে বলবে আর আমি রকে ঘেন্না করি, আর আমি বলে যাব আমি হাজি রহমান, বোকা না। জানি আপনি বোকা হলে আসিফ ভাইয়ের ফাইন্যান্স দেখতেন না, তাই তো প্রমাণ নিয়েই এসছি। সে এবার নিজের ল্যাপটপ ব্যাগ থেকে আরেকটা ফাইল বের করলো। এটা রয়ের ফাইল না, এটা ওর পার্সোনাল ফাইল। ভেতরে ছবি দিল্লি স্টেশনে ভিক্ষা করার, ফুটপাতে শোয়ার, পুলিশের মার খাওয়ার। রয়ের কুকুর যখন মালিকের পায়ে কামড়ে দেয় না, তখন মালিক কি করে জানেন? মেরে ফেলে। আমাকে মেরে ফেলতে পারেনি কারণ আমি পালিয়েছি। 3 বছর ধরে পালাচ্ছি। তিস্তা এবার অনির্বাণের পাশে এসে দাঁড়ালো, ওর হাতটা ধরলো। আমরা আপনার শত্রু না চাচা, আমরা আপনার মতোই সিস্টেমের শিকার। পার্থক্য শুধু একটাই, আপনি ওদের বিরুদ্ধে লড়ছেন আর আমরা লড়াইটা শুরু করতে চাই। ঘরে লম্বা নীরবতা, শুধু দেয়াল ঘড়ির টিকটিক। হাজির আঙুল টেবিলে তবলা বাজাচ্ছে। সে অনির্বাণকে দেখছে, তিস্তাকে দেখছে, ফাইলগুলো দেখছে, মাথায় অঙ্ক কষছে। শেষমেশ হাজি উঠে দাঁড়ালো, বডিগার্ডদের ইশারা করলো পিস্তল নামাতে। হাজি সোজা অনির্বাণের চোখে তাকিয়ে বলল, তোমাদের কথা আমি বিশ্বাস করলাম, এটা ভেবো না। কিন্তু তোমরা খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। রয়ের ট্রেন্ড এজেন্ট যদি রয়ের বিরুদ্ধে যায়, সেটা আসিফ ভাইয়ের কাজে খুব লাগতে পারে। অনির্বাণের চোয়ালের পেশি একটু ঢিলে হলো। প্রথম রাউন্ড জিতেছে। হাজি আঙুল তুলল। কিন্তু আমার গ্যাংয়ে ঢোকা এত সোজা না। তোমরা রকে ঘেন্না করো, মুখে বললে হবে না, করে দেখাতে হইবে। প্রমাণ দিতে পারবা? কি প্রমাণ চান? সেটা আসিফ ভাই ঠিক করবে। কাল রাত 1টা, পুরান ঢাকার 4 নম্বর গোডাউন। দুজনেই আসবা, কেমন? আসিফ ভাই নিজে তোমাদের চোখের দিকে তাকিয়ে বুঝবে তোমরা মিত্র নাকি সাপ। সে দরজার দিকে হাত দেখালো। এখন যাও, এখন যাও। আর হ্যাঁ, এই ফাইলগুলা আমি রেখে দিলাম ব্যাকআপ হিসাবে। যদি বেইমানি করো, এই ফাইলই তোমাদের কবরের ঠিকানা করিয়া দেবে। অনির্বাণ আর তিস্তা সালাম দিয়ে বেরিয়ে এলো। গাড়িতে উঠে দরজা বন্ধ করতেই তিস্তা লম্বা শ্বাস ফেলল। বাপরে, লোকটা একটা দাবারু, এক চালে মাত করতে চেয়েছিল। অনির্বাণ স্টার্ট দিল না। স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করলো 1 সেকেন্ড। হাজি গলেনি তিস্তা, শুধু দরজাটা একটু ফাঁক করেছে। ভেতরে ঢুকতে হলে রক্ত দিতে হবে। আসিফের টেস্টটা
সুইসাইড মিশন হবে, মিলিয়ে নিস। বাইরে ঢাকার আকাশে মেঘ ডেকেছে। এই গোলকধাঁধার প্রথম দরজাটা খুলেছে। ভেতরে আরো অন্ধকার, আরো বড় বুদ্ধির লড়াই। ঢাকা, পুরান ঢাকার 4 নম্বর গোডাউন। 17 জানুয়ারি রাত 1:03। গোডাউনের বাতাসে বারুদ আর মৃত্যুর গন্ধ। টিমটিমে হলুদ বাল্বের নিচে চেয়ারে বাঁধা এজেন্ট বিকাশ রায়। মুখে রক্ত, চোখ ফোলা, তবুও চোয়াল শক্ত। চারপাশে হাজি রহমান আর 4 জন সশস্ত্র গার্ড। আর ছায়ার মধ্যে বসে আছে সে আসিফ মাহমুদ ওরফে দ্য ফ্যান্টম। সাদা পাঞ্জাবি, চোখে চশমা, ঠোঁটে শান্ত হাসি, কিন্তু চোখ দুটো মর্গের মতো ঠান্ডা। অনির্বাণ আর তিস্তা গোডাউনে ঢুকল। হাত খালি, বডি সার্চ করে ঢোকানো হয়েছে। ওয়েলকাম অরিন্দম বাবু। আসিফের গলাটা নরম, শিক্ষিত। হাজি ভাই বলল আপনারা রকে ঘেন্না করেন, ঘেন্না প্রমাণ করতে হয়। সে হাতের ইশারা করল। হাজি বিকাশের চুলের মুঠি ধরে মুখটা তুলল। এজেন্ট বিকাশ রায়, রয়ের ঢাকা স্টেশনের। আমার লোকদের খবর দিল্লিতে পাচার করে। ওকে মেরে দিন এখন আমার সামনে, তাহলেই বুঝবো আপনি আমাদের লোক। ঘরে নিস্তব্ধতা। হাজির গার্ডরা বন্দুক তাক করে আছে অনির্বাণের দিকে। অনির্বাণ এক পা এগোলো। বিকাশের চোখে চোখ রাখল। গতকাল রাতেই মেজর সান্যালের মেসেজ পেয়েছে। বিকাশ ডিপ কভার, ওকে মারতে হবে, কিন্তু মরবে না। কোড রক্তপলাশ। অস্ত্র দিন। অনির্বাণ হাত পাতল। হাজি নিজের কোমর থেকে একটা পুরনো 9mm পিস্তল বের করে এগিয়ে দিল। একটাই গুলি, মিস করা চলবে না। অনির্বাণ পিস্তলটা হাতে নিল, ওজন মাপল, তারপর হঠাৎ তিস্তার দিকে তাকালো। তৃষা, চোখ বন্ধ করো। তিস্তা মুখ ঘুরিয়ে নিল। আসিফের ঠোঁটের কোণে হাসি। বউয়ের সামনে হিরো সাজছেন। অনির্বাণ এবার বিকাশের কপালে পিস্তল ঠেকালো। ফিসফিস করে বলল, কোনো শেষ ইচ্ছা? বিকাশের রক্তমাখা ঠোঁট নড়ল। রক্তপলাশ। কোড মিলে গেছে। গোটা গোডাউন কেঁপে উঠল। বিকাশের মাথাটা পিছনে হেলে গেল। কপাল দিয়ে রক্তের ধারা। চেয়ার সমেত উল্টে পড়ল মাটিতে, নিথর। হাজি হা হা করে হেসে উঠল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজের লোককে মারতে হাত কাঁপে না। আসিফ কিন্তু উঠে দাঁড়ালো। লাশটার পাশে এসে কপালের ক্ষতটা দেখল। তারপর অনির্বাণের দিকে তাকালো, চোখে সন্দেহ। এক গুলিতে খেলা খাতাম। হাত তো ভালোই চলে আপনার। অনির্বাণ পিস্তলটা হাজির দিকে ছুঁড়ে দিল। হাত চলে বলেই আমাকে ভয় পেত। আসিফ কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর হাসল, হাত বাড়িয়ে দিল। ওয়েলকাম টু দ্য ফ্যামিলি অরিন্দম। কয়েক ঘন্টা পর ধানমন্ডি সেফ হাউস, ভোর 4:17। দরজা বন্ধ হতেই তিস্তা ফেটে পড়ল। এই, তুই ওকে মেরে ফেললি? বিকাশ রায় আমাদের লোক। আমি মেরেছি? কাকে? কখন মারলাম? নিজের হাতে মারলি, আর আর এখন এসব বলছিস? কেউ মরেনি তিস্তা। মানে আমি নিজের চোখে দেখলাম। আর পিস্তলটা, ওটা তো আসিফ নিজে দিয়েছিল। একটাই গুলি ছিল। তাহলে অনির্বাণ জানালার ধারে দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে ঘুরল, মুখে ক্লান্ত হাসি। এই পিস্তলটা? বলে সে পাঞ্জাবির পকেট থেকে একটা 9mm বের করলো, টেবিলের উপর রাখল। তিস্তা ছুটে এসে পিস্তলটা তুলল। ম্যাগাজিন খুলতেই চোখ কপালে, ভেতরে তাজা বুলেট চকচক করছে।
কিভাবে? আসিফের দেওয়া পিস্তলে তো একটাই গুলি ছিল, আর সেটা তো তুই। হাত সাফাই তিস্তা, আমার থেকে ভালো মনে হয় শুধু পিসি সরকার পারে। মানে? মানে আসিফ যখন ডায়লগ দিচ্ছিল আর হাজি হাততালি দিচ্ছিল, আমি তখন পিস্তলটা পাল্টে দিয়েছি। অনির্বাণ চেয়ার টেনে বসল। পিস্তলের নলে আগে থেকে সুইপ লাগানো ছিল। আমার গুলি চালানোর ইম্প্যাক্ট ওটা ফেটেছে, রক্তের ফোয়ারা, একদম রিয়েল। তিস্তা ধপ করে বসে পড়ল। অনির্বাণ চোখ টিপল। গোডাউনে ঢোকার আগেই কোমরে গুঁজে রেখেছিলাম। আর বডি সার্চ, আমি যা পাওয়াতে চাই ওরা তাই পায়, যা লুকিয়ে রাখি তা পায় না। আসিফের লোকজন এখনো শিখছে। তিস্তা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ফোঁস করে নিঃশ্বাস ফেলল। তার মানে বিকাশ বেঁচে আছে? অবশ্যই বেঁচে আছে। রক্ত পলাশ কোড শুনেই অ্যাক্টিং শুরু করে দিয়েছে। ওর টিম লাশ তুলে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। 48 ঘন্টা পর মৃত বিকাশ রায় সিঙ্গাপুরের কোনো হাসপাতালে চিকিৎসাধীন থাকবে, আর আসিফ ভাববে আমি একটা কোল্ড ব্লাডেড কিলার। তিস্তা মাথা নাড়ল। ভয়, রাগ আর শ্রদ্ধা সব মেশানো দৃষ্টি। তুই একটা আস্ত সাইকো অরিন্দম বসু। আর তুই, তোর কাজ কাল থেকে শুরু, নুসরাত। পরদিন দুপুর, গুলশান 1 ব্যস্ত রাস্তার মোড়। দুপুরের কড়া রোদ, জ্যামে আটকে আছে গাড়ি। ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে একটা মেয়ে। সালোয়ার কামিজ, কাঁধে বইয়ের ব্যাগ, কানে হেডফোন। নুসরাত, আসিফের ছোট বোন, একদম আনমনা। ফোন স্ক্রল করতে করতে রাস্তা পার হচ্ছে। উল্টো দিক থেকে একটা বেপরোয়া বাইক ছুটে আসছে, হর্ন দিচ্ছে, কিন্তু নুসরাত শুনতে পাচ্ছে না। বাইকটার 1 সেকেন্ড। সাবধান! হঠাৎ কোথা থেকে একটা ছায়া ছুটে এলো। তিস্তা এক ঝটকায় নুসরাতকে টেনে ফুটপাতে নিয়ে এলো। বাইকটা শোঁ করে বেরিয়ে গেল ওদের পাশ দিয়ে, নুসরাতের ওড়নার কোণা ছুঁয়ে। নুসরাত হাঁপাচ্ছে, ভয়ে আতঙ্কে ওর মুখ সাদা। পায়ে হোঁচট খেয়ে পড়ে যেতে গিয়েও তিস্তা ধরে ফেলল। তুমি ঠিক আছো? হাতে লাগেনি তো? কই দেখি। তিস্তার গলায় উদ্বেগ, একদম আসল। সেই নুসরাতের হাতটা ধরে দেখল, ছড়ে গেছে একটু। নিজের ব্যাগ থেকে জলের বোতল আর রুমাল বের করে আলতো করে মুছে দিল। নুসরাত কাঁপা গলায় বলল, আমি আমি খেয়াল করিনি। থ্যাংক ইউ সো মাচ। আপনি না থাকলে আজ। তিস্তা হাসল, মায়ের মতো হাসি। ধুর পাগলি, রাস্তায় ফোন দেখতে নেই। আমি তৃষা বসু। তুমি? নুসরাত। বাহ, সুন্দর নাম। একটু বসো, জল খাও, শক কেটে যাবে। তোমার বাসায় ফোন করবে? না, ভাইয়া টেনশন করবে। বলেই জিভ কাটল। ভাইয়া শব্দটা ফসকে বেরিয়ে গেছে। তিস্তার কান খাড়া হয়ে গেল, কিন্তু মুখে কিছু বলল না। সে শুধু ক্যাফের বয়কে ডেকে 2 লেমনেড অর্ডার দিল। বড় ভাই? তিস্তা একদম সহজ গলায় জিজ্ঞেস করল, যেন কিছুই না। আমারও একটা ভাই ছিল, খুব প্রোটেক্টিভ। নুসরাতের চোখটা ছলছল করে উঠল। এই অচেনা দিদিটার মধ্যে কি একটা ভরসা পেল সে। হ্যাঁ, খুব প্রোটেক্টিভ। কিন্তু কিছু না। আপনি আমার জান বাঁচালেন তৃষা আপু। আমি কিভাবে যে শোধ করব। নুসরাত কথা ঘুরিয়ে দিল। তিস্তা ওর হাতের উপর হাত রাখল। ধুর বোকা, জানির আবার শোধ হয় নাকি? বরং তুমি আমার ফোন নাম্বারটা রাখো, কোনো দরকার লাগলে ফোন করবে। আমরা বান্ধবী, ওকে? নুসরাতের মুখে হাসি ফুটল, নিষ্পাপ কৃতজ্ঞ হাসি। সে নাম্বার সেভ করল। তৃষা আপু। ক্যাফে থেকে বেরোনোর সময় নুসরাত বারবার পিছন ফিরে হাত নাড়ল, আর তিস্তা দাঁড়িয়ে রইল। মুখে হাসি, কিন্তু চোখ দুটো শিকারীর মতো শান্ত।
প্রথম চাল সফল। অ্যাক্সিডেন্টটা প্ল্যান্ড ছিল না, সুযোগ ছিল, আর তিস্তা সুযোগ নিতে জানে। এখন নুসরাতের বিশ্বাসের দেওয়ালে প্রথম ইটটা বসেছে। আস্তে আস্তে খুব ইন্টেলিজেন্সি এই দেওয়াল বেয়েই তাকে পৌঁছাতে হবে আসিফের সবচেয়ে অন্ধকার ঘরটায়। ঢাকা, পুরান ঢাকার একটা পরিত্যক্ত লাইব্রেরি। 18ই জানুয়ারি, রাত 11:47। বাইরে থেকে দেখলে মনে হবে ব্রিটিশ আমলের ভাঙা লাইব্রেরি। ভেতরে ঢুকলে বোঝা যায় এটা একটা দুর্গ। দেওয়ালে স্যাঁতস্যাঁতে বইয়ের তাক, মাঝখানে একটা মেহগিনি কাঠের বিশাল টেবিল। টেবিলের উপর একটা দাবার বোর্ড সাজানো, কালো ঘুঁটি আর সাদা ঘুঁটি মুখোমুখি। একটাই আলো জ্বলছে। টেবিলের ওপর একটা পুরনো গ্রিন শেডের ল্যাম্প, আর সেই আলোর বৃত্তের মধ্যে বসে আছে সে, আসিফ মাহমুদ, দ্য ফ্যান্টাম। গায়ে সাদা পাঞ্জাবি, চোখে রিমলেস চশমা, হাতে একটা বই, দ্য আর্ট অফ ওয়ার। মুখে শান্ত হাসি। দেখলে মনে হবে ঢাকা ইউনিভার্সিটির ফিলোসফির প্রফেসর, বোমাবাজ না। দরজা ঠেলে ঢুকল অনির্বাণ, একা। হাজির অর্ডার, হাত খালি, বডি সার্চড। ওয়েলকাম মিস্টার অরিন্দম বসু। আসিফ বই থেকে মুখ না তুলেই বলল, ইংরেজিতে, পারফেক্ট অ্যাকসেন্ট। নাকি বলবো মেজর অনির্বাণ সেন, রয়ের সবচেয়ে ব্রিলিয়ান্ট আর সবচেয়ে আনপ্রেডিক্টেবল অ্যাসেট। অনির্বাণ থমকালো না। টেবিলের উল্টো দিকের চেয়ারটা টেনে বসল। আর আপনি? আসিফ মাহমুদ, বাংলাদেশ আর্মির এক্স ক্যাপ্টেন, গোল্ড মেডেলিস্ট, এখন টেররিস্ট। কার মুখোশটা বেশি ভারী, ফ্যান্টম সাহেব? আসিফ এবার বইটা বন্ধ করল, চশমাটা খুলে টেবিলে রাখল, চোখে চোখ রাখল অনির্বাণের। টেররিস্ট শব্দটা আপেক্ষিক মেজর। ব্রিটিশদের কাছে ক্ষুদিরামও টেররিস্ট ছিল, আপনার কাছে আমি টেররিস্ট, আমার কাছে আমি বিপ্লবী। সে দাবার বোর্ডের দিকে ইঙ্গিত করল। খেলবেন? দাবা আমার প্রিয় খেলা, জীবনটাও একটা দাবার বোর্ড। রাজা, মন্ত্রী, সৈন্য সবাই আছে, শুধু চালটা বুঝতে হয়। অনির্বাণ ঘুঁটি সাজাতে লাগল। আমি সাদা নেব, প্রথম চাল আমার, কারণ এই গল্পে আমি অ্যাটাকার। আসিফ কালো ঘুঁটি নিয়ে বসল। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স বড্ড বিপজ্জনক। প্রথম 10 মিনিট নিঃশব্দ লড়াই, শুধু ঘড়ির টিকটিক আর ঘুঁটির শব্দ। অনির্বাণ অ্যাগ্রেসিভ, রানী হাতি দিয়ে অ্যাটাক। আসিফ ডিফেন্সিভ, ঘোড়া নৌকা দিয়ে ডিফেন্স সাজাচ্ছে। চোখ দুজনেরই বোর্ডে, কিন্তু মাথায় চলছে অন্য খেলা। আসিফ একটা বোর্ডে এগিয়ে দিল। হাজি ভাই বলল আপনি রকে ঘেন্না করেন কেন? ওরা আপনাকে ত্যাগ করেছে বলে, নাকি আপনি নিজেই সিস্টেমটাকে ত্যাগ করতে চেয়েছিলেন? আপনি কেন আর্মি ছাড়লেন ক্যাপ্টেন? অনির্বাণ পাল্টা একটা ঘোড়া চালল। গোল্ড মেডেলিস্ট অফিসার হঠাৎ জঙ্গি হয়ে গেল, কারণটা কি? দেশপ্রেম? দেশপ্রেম? সে উঠে দাঁড়ালো, লাইব্রেরির অন্ধকার কোণে হেঁটে গেল, একটা পুরনো ফটো ফ্রেম তুলে আনলো। ফ্রেমে একটা পরিবারের ছবি, আসিফ, তার বাবা মা আর ছোট্ট নুসরাত। 2001 সাল, আমেরিকা আফগানিস্তান যুদ্ধ। আমার বাবা ছিলেন বিজনেসম্যান, কাবুলে গিয়েছিলেন। আমেরিকান ড্রোন স্ট্রাইক, কোল্যাটারাল ড্যামেজ। আমার বাবা মা দুজনেই শেষ। নুসরাত তখন 5 বছরের। সে ফ্রেমটা অনির্বাণের সামনে রাখল। আমার দেশপ্রেম সেদিন মরে গিয়েছিল মেজর, যেদিন বুঝেছিলাম বড় বড় দেশগুলোর কাছে আমার দেশের মানুষের দাম একটা পিঁপড়ের সমান। অনির্বাণ চুপ, তার হাতের ঘুঁটি থেমে গেছে। আসিফের চোখে জল নেই, আছে শুধু বরফ।
প্রতিশোধের বরফ। আসিফ আবার বসল। এবার আপনি বলুন, আপনাকে কি করেছে? কেন আপনি নিজের দেশের বিরুদ্ধে? অনির্বাণ এবার রানীটা চালল। চেক। আমাকে শিখিয়েছে দেশের জন্য সব করতে হয়, মিথ্যে বলতে হয়, খুন করতে হয়, নিজের লোককেও মারতে হয়। আমি সব করেছি। বদলে কি পেয়েছি? সাসপেনশন, বেঈমানির তকমা, ফুটপাতের রাত। সে আসিফের চোখে তাকালো। আমি দেশের বিরুদ্ধে না আসিফ ভাই, আমি ওই সিস্টেমটার বিরুদ্ধে যেটা আমার বাবাকে মেরেছে আর আমাকে মেরে ফেলতে চেয়েছে। 1 সেকেন্ডের জন্য দুজনের চোখে চোখ আটকে গেল। দুটো ভাঙা মানুষ, দুটো আলাদা কারণ, কিন্তু একটাই শত্রু, সিস্টেম। আসিফ হঠাৎ তার মন্ত্রী দিয়ে অনির্বাণের রানী খেয়ে ফেলল। শাহমা। অনির্বাণ বোর্ডের দিকে তাকালো। সে হেরে গেছে। 4 চাল আগেই আসিফ ট্র্যাপটা পেতেছিল। অনির্বাণ বুঝেনি। আসিফ উঠে দাঁড়ালো। আপনি ভালো খেলেন মেজর, কিন্তু আমি আরও ভালো খেলি, কারণ আমার হারানোর কিচ্ছু নেই, আপনার আছে। সে অনির্বাণের কাঁধে হাত রাখল, বন্ধুর মতো। দেশপ্রেমের ডেফিনিশন সবার আলাদা অরিন্দম বাবু। আমার কাছে দেশপ্রেম মানে আমার ভাইয়ের রক্তের বদলা। আপনার কাছে কি? অনির্বাণও উঠে দাঁড়ালো। আমার কাছে দেশপ্রেম মানে যারা আমার মতো লোকেদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে, তাদের মুখোশটা টেনে খোলা। আসিফ কয়েক সেকেন্ড ওকে দেখল, তারপর হঠাৎ পকেট থেকে একটা ছোট পেনড্রাইভ বের করল, অনির্বাণের হাতে দিল। 26শে জানুয়ারি, ইন্ডিয়ান পার্লামেন্ট, দিল্লি। ওটাই আমাদের প্রথম স্ট্রাইক। ওটাই হবে রয়ের কফিনে শেষ পেরেক। অনির্বাণের চোয়াল শক্ত হয়ে গেল। পার্লামেন্ট প্ল্যান অনুযায়ী চলছে। আসিফ দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, আপনি যদি সত্যিই আমাদের লোক হন, তাহলে এই পেন ড্রাইভের প্ল্যানটা সাকসেসফুল করতে হেল্প করবেন, আর যদি না হন। সে ঘুরে তাকালো। চশমার কাছে ল্যাম্পের আলো প্রতিফলিত হচ্ছে। মুখটা আর দেখা যাচ্ছে না, শুধু একটা মুখোশ। তাহলে পরের বার যখন দেখা হবে, দাবা খেলবো না, শুধু মাছ দেব। আসিফ অন্ধকারে মিলিয়ে গেল। অনির্বাণ একা দাঁড়িয়ে রইল, হাতে পেনড্রাইভ, সামনে দাবার বোর্ড। সে হেরে গেছে, কিন্তু যুদ্ধটা সবে শুরু। কারণ সে বুঝে গেছে আসিফ মাহমুদ শুধু টেররিস্ট না, সে একটা আইডিওলজি, একটা ভাঙা আদর্শ। আর আদর্শকে গুলি করে মারা যায় না, তাকে হারাতে হয় বুদ্ধি দিয়ে। অনির্বাণ পেনড্রাইভটা শক্ত করে মুঠোয় ধরল, আর প্রথমবার তার মনে হলো এই লড়াইটা শুধু দেশের জন্য নয়, নিজের জন্য। কারণ আসিফের মুখোশের আড়ালে সে নিজের প্রতিচ্ছবি দেখেছে। 19শে জানুয়ারি সকাল 10:11। ধানমন্ডির সেই গোডাউনের পর 3 দিন। অরিন্দম আর তৃষা বসু এখন গুলশানের এই ফ্ল্যাটে নিখুঁত নবদম্পতি। বাইরের দুনিয়ার জন্য হানিমুন পিরিয়ড, ভেতরের দুনিয়ায় দুটো শিকারী একে অপরের নিঃশ্বাস মাপছে। সকাল 10টা। অনির্বাণ হাতে একটা ফাইল নিয়ে নিজের ঘর থেকে বেরোলো। হাজির বাড়ি থেকে আসা আশার আলোর ডোনেশন লিস্ট। কিছু নাম সন্দেহজনক, তিস্তাকে দেখাতে হবে। সে না খেয়ালেই তিস্তার ঘরের দরজাটা ঠেলে দিল। দরজা ভেজানো ছিল, আর ঢুকেই পাথর হয়ে গেল। ঘরের মাঝখানে আয়নার সামনে দাঁড়িয়ে তিস্তা, পরনে শুধু একটা টকটকে লাল ব্লাউজ আর কালো সায়া। শাড়িটা বিছানায় পড়ে আছে, ভেজা চুল থেকে টপটপ করে জল পড়ছে পিঠ বেয়ে, কোমরের খাঁজে এসে জমছে। তিস্তার গায়ের রং চাপা, কিন্তু রোদ পড়লে যেন সোনা। পিঠটা মসৃণ, নিখুঁত, কোমরটা সরু, অথচ
শরীরের বাঁকগুলো মারাত্মক। লাল ব্লাউজটা যেন আগুন, আর তার মধ্যে তিস্তা একটা জ্বলন্ত ফুল। রয়ের ট্রেনিং ওর শরীরকে বানিয়েছে ইস্পাতের মতো, কিন্তু এই মুহূর্তে সেই ইস্পাতও যেন মোমের মতো নরম লাগছে। সে অনির্বাণের উপস্থিতি টের পেয়ে চমকে ঘুরে তাকালো। 1 সেকেন্ড, শুধু 1 সেকেন্ড দুজনের চোখ আটকে গেল। তিস্তার চোখে প্রথমে বিস্ময়, তারপর লজ্জা, তারপর একটা চাপা আগুন। সে তাড়াতাড়ি শাড়িটা দিয়ে গা ঢাকতে গেল না, বরং সোজা হয়ে দাঁড়ালো, চোখে চ্যালেঞ্জ। দরজায় নক করতে হয় অরিন্দম বসু, নাকি বউয়ের ঘরে ঢোকার জন্য পারমিশন লাগে না? অনির্বাণের হাত থেকে ফাইলটা পড়ে গেল। গলাটা শুকনো কাঠ। এই মেয়েটাকে সে 3 দিন ধরে দেখছে, শাখা পলা পড়া গিন্নি, ঠান্ডা মাথার এজেন্ট, কিন্তু এই রূপ, এই সৌন্দর্য, এটা তো ফাইলে লেখা ছিল না। আরে আই এম সরি। অনির্বাণ কোনো মতে বলল, চোখ সরাতে পারছে না, আবার তাকিয়েও থাকতে পারছে না। ফাইলটা পরে দেখব, তুই যেতে পারিস। তিস্তা আস্তে করে বলল। সে এবার পিছন ফিরল। অনির্বাণ প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। দরজার বাইরে দেওয়ালে হেলান দিল। বুকের ভেতর হাতুড়ি পিটছে। কন্ট্রোল অনির্বাণ, ও তোর কলিগ, ও একটা ওয়েপন, কিন্তু ওই লাল ব্লাউজ, ওই ভেজা পিঠ, শিট। সেই ঘটনার পর দুজনেই একটু চুপচাপ। প্রফেশনাল দূরত্ব বেড়েছে, কিন্তু চোখের কোণে একটা অস্বস্তি। দুপুরে ডাইনিং টেবিলে দুজনে বসে, সামনে ল্যাপটপ, আসিফের দেওয়া পেনড্রাইভের ডেটা, পার্লামেন্ট অ্যাটাকের ব্লু প্রিন্ট। অনির্বাণ ম্যাপটা জুম করল। রুট ম্যাপটা দেখ। ওরা ভিআইপি গেট দিয়ে ঢুকবে না, সার্ভিস টানেল দিয়ে ঢুকবে। 26 জানুয়ারি সকাল 11টায়। আর এক্সপ্লোসিভ? আরডিএক্স অন্তত 20 কেজি। পার্লামেন্ট উড়ে যাবে, সাথে 2 দেশের সম্পর্ক। আমাদের হাতে 7 দিন। হাজির নেটওয়ার্ক, আসিফের সেফ হাউস, ফান্ডিং রুট সব ম্যাপ করতে হবে, তারপর স্ট্রাইক। তুই এত শান্ত কি করে থাকিস বলতো? মানে একটু আগেও তো। তিস্তা চোখ তুলল। সেই সকালের ঘটনার কোনো রেশ নেই গলায়, পুরো প্রফেশনাল। কি একটু আগে? মিশনে পার্সোনাল ফিলিংসের কোনো জায়গা নেই অরিন্দম, তুই ভুলে যাচ্ছিস। অনির্বাণ চুপ করে গেল। এই মেয়েটা পাথর নাকি পাথর সাজার অ্যাক্টিং করছে? পরদিন সকাল 6:30। অনির্বাণ ব্যালকনিতে বসে স্যাটফোনে দিল্লিতে কোডেড মেসেজ পাঠাচ্ছে। এমন সময় বাথরুমের দরজা খুলে গেল। তিস্তা বেরোলো। গায়ে শুধু একটা সাদা তোয়ালে জড়ানো। চুল থেকে জল গড়িয়ে পড়ছে গলা বেয়ে। বুকের খাঁজে, পেটের কাছে এসে তোয়ালেটা ভিজিয়ে দিচ্ছে। সকালের সোনালি রোদ এসে পড়েছে ওর ভেজা গায়ে। চামড়াটা ভেজা মার্বেলের মতো চকচক করছে। ওর ফিগারটা অ্যাথলেটিক, জিম করা পেট, টোন্ড হাত, একটা সৈনিকের শরীর, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে মারাত্মক নারীত্ব। সে অনির্বাণকে দেখেও থামল না, যেন এটা নর্মাল, যেন এই ফ্ল্যাটে, এই নকল সংসারে এভাবেই ঘুরে বেড়ানো যায়। সে সোজা হেঁটে নিজের ঘরের দিকে গেল। অনির্বাণের হাত থেকে ফোনটা পড়ে গেল না কোনো মতে। সে ঘাড় ঘুরিয়ে দেখল। তোয়ালের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পিঠের কিছুটা, পায়ের কোচ, জলের ফোঁটা গড়াচ্ছে। তিস্তা দরজার কাছে গিয়ে হঠাৎ থামল। ঘাড় না ঘুরিয়েই বলল, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে মিস্টার বসু। বলেই
দরজা বন্ধ। অনির্বাণের কান গরম হয়ে গেল। সে উঠে দাঁড়ালো। এই মেয়েটা কি চায়? আমাকে ডিস্ট্র্যাক্ট করছে নাকি ও নিজেও কনফিউজড? এই নকল বিয়ে, এই রোজকার দেখা, এই চোখাচোখি, কেমিস্ট্রিটা জমছে আস্তে আস্তে, বিষের মতো। মিষ্টি কিন্তু প্রাণঘাতী। রাত 10:14, ঝড়ের শুরু। ব্যালকনিতে দুজনে, হাতে চায়ের কাপ, ঢাকার আকাশে মেঘ। ঠিক তখনই অনির্বাণের স্যাট ফোনটা ভাইব্রেট করল। মেজর সান্যাল। অনির্বাণ ফোনটা লাউড স্পিকারে দিল। সেন, তোদের এক্ষুনি ফিরতে হবে। মিশন অ্যাবাউট, আই রিপিট, মিশন অ্যাবাউট। ওপাশ থেকে সান্যালের গলা, ভাঙা, টেনশনে ভরা। তিস্তা চমকে উঠল। অনির্বাণের চোয়াল শক্ত হলো। কেন স্যার? আমরা একদম ভেতরে ঢুকে গেছি, পার্লামেন্ট প্ল্যান হাতে, আর 7 দিন। সেই জন্যই বলছি কথা, তোদের প্রতিটা মুভ লিক হচ্ছে। আসিফ তোর খাবার মেনু পর্যন্ত যাবে। দিল্লিতে বসে আমি জানতে পারছি না, আর ও জেনে যাচ্ছে। এর ভেতরে মোল আছে অনির্বাণ, বড় মাপের মোল। তোরা এক্সপোজড। কাল সকালে ফার্স্ট ফ্লাইটে ব্যাক কর। দ্যাটস অ্যান অর্ডার। ফোনটা কেটে গেল। নিস্তব্ধতা। অনির্বাণ ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। প্যাক কর তিস্তা, স্যার ঠিক বলছে। আমরা কম্প্রোমাইজড, এখানে থাকলে লাশ হয়ে ফিরব। তিস্তা চায়ের কাপটা রেলিংয়ের উপর রাখল, খুব আস্তে। তারপর অনির্বাণের চোখে চোখ রাখল। না, মানে আমি ফিরবো না। তুই যেতে চাস যা, আমি আসিফকে শেষ না করে এক পাও নড়ব না। আরে তুই কি পাগল হয়ে গেছিস? ডিরেক্ট অর্ডার ভায়োলেট করছিস। মোল আছে তিস্তা, আমাদের ঘরের সব গোপন খবর ওর কাছে রয়েছে। আমরা এখানে বসে সুইসাইড করছি। তোর কাছে সুইসাইড হতে পারে, আমার কাছে এটা মিশন, আমার কাছে এটা বদলা। তুই বুঝবি না। বদলা? কিসের বদলা? আরে তোকে বরখাস্ত করেছে বলে তাই তুই একটা পুরো দেশকে বিপদে ফেলবি? তোর ইগোর জন্য পার্লামেন্ট উড়ে যাবে। চর সপাটে। তিস্তার হাতটা এসে পড়ল অনির্বাণের গালে। দুজনেই হাঁপাচ্ছে। সকালের সেই মুগ্ধতা সব উড়ে ছাই। এখন শুধু দুটো আহত সন্দেহবাদী এজেন্ট। আমার ইগো নিয়ে তোকে ভাবতে হবে না মেজর অনির্বাণ সেন। তুই তোর জান বাঁচা, আমি আমার কাজ করব, উইথ অর উইদাউট ইউ। সে ঘুরে নিজের ঘরে ঢুকে দরজা সজোরে বন্ধ করে দিল। অনির্বাণ গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। ব্যালকনিতে একা। বাইরে বিদ্যুৎ চমকালো। মিস্টার অ্যান্ড মিসেস বসুর নিখুঁত নাটকের পর্দা ছিঁড়ে গেছে। আর ঘরের শত্রুটা এখন আর শুধু দিল্লিতে না, এই ঘরের ভেতরে, বিশ্বাস আর বেইমানির মাঝখানে দাঁড়িয়ে। সেফ হাউসে পিন পতন নীরবতা। সেই জ্বরের পর 26 ঘন্টা কেউ কারোর সাথে কথা বলেনি। অনির্বাণ লিভিং রুমে বসে, সামনে 3টে মনিটর। একটায় পার্লামেন্টের ব্লুপ্রিন্ট, একটায় হাজির কললগ, আর একটায় তিস্তার গতিবিধি। হ্যাঁ, সে তিস্তাকে ট্র্যাক করছে। মেজর সান্যালের কথাটা মাথায় ঘুরছে। ঘরে শত্রু আছে। রাত 2টোয় তিস্তার ঘর থেকে হালকা আলো বেরোতে দেখল অনির্বাণ। সে নিঃশব্দে উঠে গেল। দরজাটা ভেজানো। ভেতরে তিস্তা মেঝেতে বসে। সামনে একটা পুরনো ডায়েরি, কয়েকটা ছবি আর একটা নিউজ পেপারের কাটিং। চোখ লাল, কাঁদছে না কিন্তু চোয়াল শক্ত। হাতে একটা লকেট। লকেটটা খুলতেই ভেতরে একটা ছবি। একটা হাসি খুশি ছেলে, বয়স 22-23, গায়ে সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ। অনির্বাণ আর লুকোলো না, দরজায় টোকা দিল। তিস্তা চমকে উঠে
তাড়াতাড়ি জিনিসগুলো লুকোতে গেল, কিন্তু দেরি হয়ে গেছে। কেউ অনির্বাণ ঘরে ঢুকল। গলাটা শান্ত, কিন্তু বরফের মতো ঠান্ডা। আমার উপর নজর রাখছিস তিস্তা, আর তোর নিজের ঘরে কি চলছে? তিস্তা উঠে দাঁড়ালো, লকেটটা মুঠোয় শক্ত করে ধরল। আমার পার্সোনাল জিনিসে নাক গলাস না অনির্বাণ। পার্সোনাল? অনির্বাণ টেবিল থেকে নিউজ পেপার কাটিংটা তুলে নিল। হেডলাইন: শাহবাগ ব্লাস্টে নিহত 12, ঢাকা মেডিকেলের ছাত্রসহ, তারিখ 3 বছর আগে। নিচে একটা ছবিতে গোল করে দাগ দেওয়া সেই ছেলেটা। অনির্বাণ পড়ল, অভ্র বোস, ঢাকা মেডিকেল কলেজের 3rd ইয়ার স্টুডেন্ট, লাস্টে মারা যায়। কে হয় তোর? তিস্তার মুখটা মুহূর্তে সাদা হয়ে গেল, তারপর লাল, রাগে, যন্ত্রণায়। তুই আমার ঘরে স্পাইগিরি করছিস? তোর সাহস তো কম না। আর তুই মিশনের সাথে গেম খেলছিস। অনির্বাণ কাটিংটা ছুঁড়ে দিল বিছানায়। সান্যাল স্যার ঠিক বলেছে, তুই এখানে শুধু রয়ের জন্য আসিসনি, তোর কোনো পার্সোনাল এজেন্ডা আছে, তাই না? তুই আসিফকে মারতে এসছিস। ঘরে বাজ পড়ল যেন। তিস্তা কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারল না, তারপর হঠাৎ হেসে উঠল, ফাঁকা শুকনো হাসি। হ্যাঁ, আমার পার্সোনাল এজেন্ডা আছে। সে অনির্বাণের একদম মুখোমুখি এসে দাঁড়ালো। চোখে জল নেই, আগুন আছে। অভ্র আমার ভাই, আমার একমাত্র ভাই। ডাক্তারি পড়তে এসেছিল এখানে। বলতো, দিদি MBBS করে গ্রামে গিয়ে গরিবদের ফ্রিতে দেখব। তুই শুধু দেশ বাঁচা, আমি মানুষ বাঁচাবো। তিস্তার গলাটা কেঁপে গেল। সে সামলে নিল। ওই শাহবাগ ব্লাস্টটা, ওটা অ্যাক্সিডেন্ট ছিল না অনির্বাণ। ওটা আসিফের প্রথম বড় কাজ ছিল। ও প্রমাণ করতে চেয়েছিল সে কি করতে পারে। আমার ভাই রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিল। কোল্যাটারাল ড্যামেজ। অনির্বাণ চুপ করে গেল। আমি 3 বছর ধরে চেষ্টা করছি ঢাকায় পোস্টিং নিতে। বারবার অ্যাপ্লাই করেছি, প্রতিবার রিজেক্ট করেছে। বলেছে ইমোশনাল ইনভলভমেন্ট, কেস কম্প্রোমাইজ হবে। আমার ভাইয়ের খুনি এই শহরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি দিল্লিতে ফাইল নিয়ে বসে থাকবো? পারিনি। সে অনির্বাণের কলার চেপে ধরল। তাই আমি জেদ করে এই মিশনটা নিয়েছি। সান্যাল স্যারকে বলেছি আসিফকে আমি চিনি, ওর সাইকোলজি বুঝি, আমাকে ঢাকা পাঠান। অনেক কষ্টে, অনেক রিপোর্ট লিখে, অনেক সিনিয়রকে কনভিন্স করে আমি এই সুযোগটা পেয়েছি। তিস্তার চোখে জল চিকচিক করছে, কিন্তু পড়ছে না। তুই বলছিস আমি ফিরে যাই? তুই বলছিস আমি মিশন অ্যাবর্ট করি? এত বছর পর, এত চেষ্টার পর আমি আসিফের থেকে 2 কদম দূরে, মাত্র 2 কদম। আমি এই সুযোগ হাতছাড়া করব না, কিছুতেই না। আমি ওকে শেষ করবই। ওর লাশের উপর দাঁড়িয়ে আমি আমার ভাইয়ের সাথে করা প্রমিস রাখবো। অনির্বাণ ওর হাতটা আলতো করে ছাড়ালো। এই প্রথম তিস্তার চোখে সে শুধু এজেন্টকে দেখছে না, একটা দিদিকে দেখছে যে তার ভাইকে হারিয়েছে। তুই ভাবছিস শুধু তোরই লস হয়েছে? আমার টিমের 4টে ছেলে মরেছিল আমার চোখের সামনে। রাজ, ইমরান, সন্তোষ, জোসেফ, আমার চোখের সামনে। আমি তাদের কফিন কাঁধে নিয়েছি, তাদের মায়ের সামনে গিয়ে মিথ্যে বলেছি আপনার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে। তাই আমাকে লস শেখাতে আসিস না। তিস্তা এক পা পিছিয়ে গেল। অনির্বাণের চোখে সে প্রথমবার নিজের যন্ত্রণার ছায়া দেখল। তিস্তার গলাটা নেমে এলো, কান্না ভেজা, ক্লান্ত। তাহলে বুঝছিস না কেন? আমি আসিফকে দেখলেই পাগল হয়ে যাই, আমার হাত কাঁপে, ট্রিগার টিপতে ইচ্ছে করে। কিন্তু আমি জানি এখন টিপলে সব শেষ। তাই তোর হেল্প চাই।
তোর ব্রেনটা চাই, আমার আগুন আর তোর বরফ। দুটো না মিললে এই মিশন হবে না। ভাইকে জাস্টিসও দিতে পারবো না। ঘরটা নিস্তব্ধ, শুধু এসির শব্দ। অনির্বাণ লম্বা শ্বাস নিল। সে এগিয়ে গেল, তিস্তার কাঁধে হাত রাখল। এই প্রথমবার, কোনো অ্যাক্টিং না, কোনো মিশন না, শুধু দুটো এজেন্ট, দুটো ভাঙা মানুষ। ঠিক আছে, মিশন অ্যাভয়েড করবো না, কিন্তু শর্ত একটাই, আজ থেকে নো সিক্রেটস। তোর ভাইয়ের গল্পটা আজ আমি শুনলাম, কাল থেকে আমার গল্পটাও শুনবি। আমরা পার্টনার তিস্তা, শুধু মিস্টার অ্যান্ড মিসেস বসু নয়, রয়ের দুটো এজেন্ট যাদের একটাই টার্গেট। তিস্তা ওর হাতের দিকে তাকালো, তারপর অনির্বাণের চোখে। সেখানে রাগ নেই, সন্দেহ নেই, আছে একটা অদ্ভুত ভরসা। সে আস্তে করে মাথা নাড়ল। নো সিক্রেটস, প্রমিস, রয়ের শপথ। আর হ্যাঁ, অভ্র মৃত্যুর পেছনে শুধু আসিফ না, আরও কেউ আছে। আমার গাট ফিলিং বলছে রয়ের ভেতরের মোলটা। অভ্র শুধু কোল্যাটারাল ড্যামেজ ছিল না তিস্তা, ওকে টার্গেট করা হয়েছিল। কেন সেটা জানতে হলে তোকে বাঁচতে হবে আমার সাথে, মাথা ঠান্ডা রেখে। মানে তুই বলছিস? মানে তোর ভাইয়ের রক্তের হিসাবটা শুধু আসিফের খাতায় লেখা নয়, দিল্লিতেও কেউ একজন হিসেব রাখছে। আর সেই হিসেবটা মেটাতে হলে তোকে ইমোশন দিয়ে নয়, ট্রেনিং দিয়ে খেলতে হবে। পারবি? তিস্তার চোখে জল এসে গেল এবার। সে সেটা মুছল না, শুধু ফিস ফিস করে বলল, পারবো, তুই পাশে থাকলে পারবো। অভ্রর জন্য, রয়ের জন্য, আমাদের জন্য। গুড, এখন ঘুমো, কাল সকাল থেকে নতুন প্ল্যান। আর হ্যাঁ, কফিটা কড়া করে বানাস, রাত জাগতে হবে আমায়। সে ঘুরে দরজার দিকে হাঁটল, দরজার কাছে গিয়ে থামল, ঘুরল না, শুধু বলল, তোর ভাই ডাক্তার হতে চেয়েছিল, মানুষ বাঁচাতে চেয়েছিল। আমরা ওর খুনিদের ধরে 1000টা মানুষ বাঁচাবো, এটাই হবে ওর প্রতি আমাদের ট্রিবিউট। এজেন্ট তিস্তা বোস। বলেই বেরিয়ে গেল। তিস্তা বসে রইল মেঝেতে, হাতে অভ্রর লকেট। 3 বছর পর প্রথমবার ওর বুকের ভেতরটা হালকা লাগছে, কারণ এই লড়াইটা আর একার না। বাইরে ভোরের আলো ফুটছে, ঢাকার আকাশে লাল আভা। রক্তের হিসেবটা সবে শুরু হলো। আর মিস্টার অ্যান্ড মিসেস বসু এখন সত্যিকারের পার্টনার। ভুল বোঝাবুঝি মিটে গেছে। সামনে শুধু আসিফ, মোল আর পার্লামেন্ট, আর দুটো এজেন্ট যাদের হারানোর আর কিছু নেই। ঢাকা, পুরান ঢাকার লাইব্রেরি, 22শে জানুয়ারি, রাত 9টা। অরিন্দম, তৃষা, তোমাদের জন্য একটা ছোট্ট কাজ আছে। আসিফের গলাটা আজ অদ্ভুত রকম শান্ত, চোখে সেই প্রফেসর সুলভ হাসি। টেবিলের উপর চায়ের কাপ, পাশে একটা ম্যাপ। অনির্বাণ আর তিস্তা সামনে বসে, দুজনের বন্ডিং অন্য লেভেলে। চোখে চোখে কথা হয়, কিন্তু আসিফের সামনে ওরা এখনো অরিন্দম আর তৃষা বসু। কি কাজ ভাইয়া? আসিফ ম্যাপটা খুলল। চিটাগাং, পরিত্যক্ত কর্ণফুলী শিপইয়ার্ড। এখানে আমাদের একটা পুরনো কনসাইনমেন্ট আছে। আসিফ আঙুল দিয়ে দেখালো। অনির্বাণ ম্যাপটা দেখল। লোকেশনটা আইসোলেটেড, পারফেক্ট অ্যাম্বুশ পয়েন্ট। কিন্তু আসিফের চোখে কোনো সন্দেহ নেই। কখন বেরোবো? আজ রাতে একটা গাড়ি রেডি আছে, ড্রাইভার বিশ্বস্ত। ফেরার পথে কক্সবাজার ঘুরে এসো। তৃষা সমুদ্র পছন্দ করে, তাই না? সে তিস্তার দিকে তাকিয়ে চোখ টিপল, বড় ভাইয়ের মতো। তিস্তার বুকটা 1 সেকেন্ডের জন্য কেঁপে উঠল, কিন্তু সে সামলে নিল। গাড়িতে উঠে অনির্বাণ ফিস ফিস করে বলল, কিছু তো একটা গন্ডগোল লাগছে। এত সহজ? সহজ বলেই তো ফাঁদ। চোখ কান খোলা রাখ।
চিটাগাং, পরিত্যক্ত কর্ণফুলী শিপইয়ার্ড, 23শে জানুয়ারি ভোর 3:17। জায়গাটা মৃত্যুপুরী। মরচে ধরা জাহাজের কঙ্কাল দাঁড়িয়ে আছে। ভাঙা ক্রেনগুলো আকাশের দিকে হাত বাড়িয়ে আছে, যেন মৃত্যুকে ডাকছে। কর্ণফুলীর হাওয়া বইছে, সাথে লোহা আর তেলের পোড়া গন্ধ। চাঁদের আলোটাও এখানে এসে মরে গেছে। ড্রাইভার গেটের বাইরেই নামিয়ে দিল। স্যার, ম্যাডাম, ভেতরে 3 নম্বর ওয়্যার হাউস, আমি ওখানেই ওয়েট করব। অনির্বাণ আর তিস্তা টর্চ জ্বালালো, পায়ে পায়ে এগোলো। চারিদিকে নিঃশব্দ, শুধু নিজেদের নিঃশ্বাসের শব্দ। ক্লিয়ার। তিস্তা ফিসফিস করল। গান লোডেড, সেফটি অফ। ওয়্যারহাউস 3 এর দরজা ঠেলতেই ক্যাঁচ করে শব্দ হলো। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। টর্চের আলোয় দেখা গেল মাঝখানে একটা স্টিলের টেবিল। টেবিলের উপর একটা ল্যাপটপ ব্যাগ। টু ইজি। অনির্বাণ বিড়বিড় করল। সে এক পা এগোতেই ঠাস 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 চারিদিক থেকে গুলি বৃষ্টি শুরু হলো। ছাদ থেকে, ভাঙা জাহাজের হুল থেকে, ক্রেনের মাথা থেকে কমপক্ষে 12টা অটোমেটিক রাইফেল একসাথে গর্জে উঠল। অ্যাম্বুশ, ডেথ ট্র্যাপ। ডাউন। অনির্বাণ তিস্তাকে নিয়ে একটা স্টিলের কন্টেনারের পেছনে ঝাঁপালো। গুলির আঘাতে কন্টেনারটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। কানে তালা লাগানোর শব্দ। আমাদের ফাঁদে ফেলেছে। কিভাবে জানলো আমরা আসবো? তিস্তা চিৎকার করে বলল, পাল্টা ফায়ার করছে। পরে ভাববো। অনির্বাণ একটা স্মোক গ্রেনেড ছুঁড়ল। আলাদা হও, ফ্ল্যাগ কর। ধোঁয়ায় ঢেকে গেল চারিদিক। এই সুযোগে দুজন দুদিকে ছুটল। অনির্বাণ একটা ভাঙা জাহাজের খোল দিয়ে উঠছে। ওপরে দুজন গানম্যান। সে পাইপ বেয়ে নিঃশব্দে উঠল। পেছন থেকে একজনের ঘাড় মোটকে দিল। দ্বিতীয় জনের হাত থেকে রাইফেল কেড়ে নিয়ে তারই বুকে ব্রাশ ফায়ার। নিচে তিস্তা। 3 জন ওকে ঘিরে ধরেছে। ওর গুলি শেষ। সে খালি হাতে লড়ছে। একজনের নাক ভেঙে দিল কনুই দিয়ে। দ্বিতীয় জনের হাত থেকে ছুরি কেড়ে তারই গলায় বসিয়ে দিল। তৃতীয় জন পিছন থেকে আসছে। হাস! অনির্বাণ ওপর থেকে গুলি করে তাকে নামালো। ছাদে ওঠ। অনির্বাণ চেঁচালো। তিস্তা দৌড়ে একটা মরচে ধরা সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। অনির্বাণ কভার ফায়ার দিচ্ছে। হঠাৎ বুম! একটা আরপিজি এসে লাগলো সিঁড়ির গোড়ায়। পুরো স্ট্রাকচারটা কেঁপে উঠল। তিস্তা ব্যালেন্স হারিয়ে পড়ে যাচ্ছে 40 ফুট নিচে। তিস্তা! অনির্বাণ লাফ দিল। সে কোনো মতে তিস্তার হাতটা ধরল। দুজনেই এখন শূন্যে ঝুলছে। এক হাতে জং ধরা রড, আরেক হাতে তিস্তা। নিচে 10-12 জন গানম্যান ওদের দিকে বন্দুক তাক করে আছে। আমাকে ছেড়ে দে অনির্বাণ, আমাকে ছেড়ে দে। তুই বাঁচ। মিশনটা ইম্পর্টেন্ট। চুপ কর। নো সিক্রেটস, মনে আছে? আমরা একসাথে ফিরবো। সে পা দিয়ে দেওয়ালে ভর দিয়ে শরীরটা তোলালো। আরেকটা রড ধরলো। তারপর তিস্তাকে টেনে তুলল পাশের প্ল্যাটফর্মে। দুজনেই হাঁপাচ্ছে। থ্যাঙ্কস। পরে দিস, এখন পালাতে হবে। ওরা ছাদের অন্য দিক দিয়ে নামলো। একে একে সব গানম্যানকে খতম করেছে। শেষ দুজনকে অনির্বাণ হেডশট দিল। শিপইয়ার্ড এখন শান্ত, শুধু লাশ আর বারুদের গন্ধ। ক্লিয়ার, চল বেরোই। তিস্তা হাঁপাতে হাঁপাতে বলল। পরনে মিশনের জন্য পরা সাদা টি শার্ট আর কার্গো প্যান্ট। ওরা গেটের দিকে দৌড়াতে লাগলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে রেখেছে। আর মাত্র 10 মিটার। ঠিক তখনই একটা ভাঙা কন্টেনারের আড়াল থেকে ছায়া বেরিয়ে এলো। নুসরাত, হাতে একটা সাইলেন্সড পিস্তল, মুখ
চোখে সেই নিষ্পাপ হাসি। তিস্তার শেখানো তৃষা আপু ডাক্তার নেই। ঠাস, একটা সিঙ্গেল শট, সাইলেন্সড। বুলেটটা এসে লাগলো তিস্তার পেটে, এফোর ওফোর করে বেরিয়ে গেল। তিস্তা থমকে দাঁড়ালো, অবিশ্বাসের চোখে নুসরাতের দিকে তাকালো। নুসরাত পিস্তলটা নাচাতে নাচাতে এগিয়ে এলো। আপু, আপনি চালাক, কিন্তু আমি একটু বেশি চালাক। ভাইয়া বলেছিল আপনারা বেঈমান, প্রমাণ চাইলাম আর পেয়েও গেলাম। অনির্বাণের মাথায় রক্ত উঠে গেল। সে গুলি চালালো। নুসরাত বিদ্যুৎ গতিতে কন্টেনারের আড়ালে সরে গেল। আবার দেখা হবে মেজর সেন বলেই অন্ধকারে মিলিয়ে গেল। অনির্বাণ আর দাঁড়ালো না। তিস্তা হাঁটু গেড়ে বসে পড়েছে, দুই হাত দিয়ে পেটটা চেপে ধরেছে। সাদা টি শার্টটা মুহূর্তে লাল হয়ে গেল, টকটকে লাল। রক্ত গলগল করে বেরোচ্ছে আঙুলের ফাঁক দিয়ে। কোমর বেয়ে নেমে কার্গো প্যান্ট ভিজিয়ে দিচ্ছে। তিস্তার ঠোঁটের কোণে রক্ত। সে অনির্বাণের দিকে তাকিয়ে হাসতে চেষ্টা করল। আমি ওকে বিশ্বাস করেছিলাম। চুপ কর। অনির্বাণ ওকে কোলে তুলে নিল। পাগলের মতো দৌড়তে লাগলো গাড়ির দিকে। সে কোনো মতে তিস্তাকে গাড়ির পিছনের সিটে শুইয়ে দিল, নিজে ঝাঁপিয়ে পড়ল ড্রাইভিং সিটে। গাড়ি ছুটল। 30 মিনিট পর চিটাগাং ঢাকা হাইওয়ে। গাড়ি ছুটছে 140-এ। পিছনের সিটে তিস্তা, চোখ বন্ধ, শ্বাস নিচ্ছে কিন্তু খুব আস্তে। সাদা টি শার্টটা এখন পুরো লাল, রক্তে ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে। চোখ খোল তিস্তা, চোখ খোল প্লিজ, প্লিজ চোখটা খোল, আমার সাথে কথা বল তিস্তা। তিস্তা আস্তে করে চোখ খুলল। ওকে বলিস ওর দিদি প্রমিস রাখতে পারেনি। চুপ কর, চুপ কর, তুই মরবি না, আমি তোকে মরতে দেব না। ওফ, চুপ কর, নো সিক্রেটস মনে আছে? তুই কিন্তু আমাকে প্রমিস করেছিস তিস্তা। তিস্তা কিছু বলল না, শুধু অনির্বাণের হাতটা শক্ত করে ধরল। গুলশান সেফ হাউস, ভোর 5:40। দরজা ভেঙে ঢুকলো অনির্বাণ। কোলে রক্ত মাখা তিস্তা, সাদা টি শার্টটা রক্তে কালচে লাল হয়ে গেছে। ওকে সোফায় শুইয়ে দিল। ফার্স্ট এড বক্স খুলল। হাত কাঁপছে। তিস্তার পালস চেক করল। আছে, খুব উইক কিন্তু আছে। অনির্বাণ ওর মাথাটা কোলে তুলে নিল। আই এম সরি তিস্তা, আমার জন্য। ওকা, আমি তো তোকে বাঁচাতেই। তারপর চোখ বন্ধ করে ফেলল। অনির্বাণের মাথায় তখন হাজারটা প্রশ্ন। নুসরাত কিভাবে জানল? আসিফ কিভাবে জানল? ঠিক তখনই ওর স্যাট ফোনটা বাজল। আননোন নাম্বার। সে ফোনটা ধরল। ওপাশ থেকে আসিফের গলা, শান্ত, ঠান্ডা, বিজয়ীর হাসি। কেমন লাগলো আমার বোনের হানিমুন গিফট মেজর অনির্বাণ সেন আর স্পেশাল এজেন্ট তিস্তা বোস? তুই তুই কিভাবে জানলাম? তোমাদের দিল্লির বন্ধুই তো বললো রয়ের ভেতরের আমার বন্ধু। সে বলল দুটো বিশ্বাসঘাতক আমার ঘরে ঢুকেছে, তাদের মরতে পাঠাতে হবে। নুসরাতকে শুধু কনফার্ম করতে পাঠিয়েছিলাম। অনির্বাণের হাত থেকে ফোনটা পড়ে গেল।
আসিফ শুরু থেকেই সব জানত। নুসরাত ওর প্ল্যান্টেড ছিল, তিস্তার বন্ধুত্ব সব নাটক। চিটাগাংয়ের ডেথ ট্র্যাপটা কোনো টেস্ট ছিল না, ওটা ছিল এক্সিকিউশন। রয়ের মোলটাই আসিফকে খবর দিয়েছে, আর ওরা পালিয়ে এসেছে। কিন্তু তিস্তা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পেট ফুটো করে বুলেট বেরিয়ে গেছে। সাদা টি শার্টটা রক্তে লাল হয়ে সোফায় শুয়ে আছে। সেফ হাউসটার সেফ নেই, সোফাটা রক্তে ভিজে গেছে। তিস্তা শুয়ে আছে, মুখটা ফ্যাকাশে, ঠোঁট নীলচে। সাদা টি শার্টটা এখন কালচে লাল। পেটের কাছে গর্তটা দিয়ে তখনও রক্ত চুইয়ে পড়ছে। শ্বাস পড়ছে, কিন্তু প্রতিবার বুকটা কেঁপে উঠছে। অনির্বাণ হাঁটু গেড়ে বসে, হাতে ফার্স্ট এড কিট, কিন্তু হাত কাঁপছে। রয়ের ট্রেনিং, রক্ত পলাশের অভিজ্ঞতা সব ফেল। কারণ সামনে শুয়ে থাকা মেয়েটা শুধু কলিগ না। তিস্তা, তিস্তা, আমার কথা শুনতে পাচ্ছিস? তিস্তা আস্তে করে চোখ খুলল। খুব চলছে। ক্ষতটা দেখতে হবে রে, টি শার্টটা খুলতে হবে, না হলে বুঝবো না ভেতরের কি অবস্থা। সে থামল, ইতস্তত করল। গত 4 দিনে লাল ব্লাউজ দেখেছে, তোয়ালে জড়ানো শরীর দেখেছে, কিন্তু সেগুলো ছিল অ্যাক্টিং, মিশন, অ্যাক্সিডেন্ট। এটা আলাদা, এটা জীবন মৃত্যু। আমি খুলবো? অনির্বাণ জিজ্ঞেস করল, চোখে দ্বিধা, সম্মান, ভয়। মানে তুই না বললে? তিস্তা ওর চোখের দিকে তাকালো। যন্ত্রণায় কুঁচকে আছে মুখ, কিন্তু ঠোঁটের কোণে হালকা হাসি। বোকা ছেলে, আমি মরতে বসেছি আর আর তুই পারমিশন দিচ্ছিস? যা করার কর অনির্বাণ। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ। ওই প্লিজ শব্দটা অনির্বাণের বুকের ভেতর ছুরির মতো বিঁধল। সে কাঁপা হাতে কাঁচি নিল, সাবধানে টি শার্টটা কেটে দিল। ভেতরে কালো স্পোর্টস ব্রা, ঘামে রক্তে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। পেটের বাঁ দিকে নাভির ঠিক উপরে গর্তটা, গুলি শরীর ছুঁয়ে বেরিয়ে গেছে। মাংস ছিঁড়ে নিয়েছে, কিন্তু ভেতরে কোনো অর্গানে লাগেনি। বাইপাস করেছে, বুলেট ভেতরে নেই তিস্তা, জাস্ট পেটের মাংসটা ছিঁড়ে বেরিয়ে গেছে। তুই লাকি। সে স্যালাইন দিয়ে জায়গাটা পরিষ্কার করল। অ্যান্টিসেপটিক দিতে তিস্তা শিউরে উঠল। অনির্বাণের হাতটা খামচে ধরল। সরি সরি। অনির্বাণ বিড়বিড় করল, যত্ন করে ড্রেসিং করল, ব্যান্ডেজ পেঁচিয়ে দিল। পুরো সময়টা তার চোখ শুধু ক্ষতটার উপর। তিস্তার শরীরের দিকে একবারও তাকালো না ইচ্ছে করে। এই সম্মান, এই সংযম, এটাই অনির্বাণ। ব্যান্ডেজ শেষ করে সে নিজের জ্যাকেটটা খুলে তিস্তার গায়ে ঢেকে দিল। সে উঠে দাঁড়ালো। হয়ে গেছে, এখন শুধু রেস্ট। তিস্তা ওর হাতটা ছাড়ল না, দুর্বল গলায় বলল, থ্যাংক ইউ। তারপর ফিস ফিস করে যোগ করল, তুই অন্যরকম অনির্বাণ। অনির্বাণ কিছু বলল না, শুধু তিস্তার ভেজা চুলগুলো কপাল থেকে সরিয়ে দিল। এই প্রথম সে তিস্তার রূপটা দেখল। রক্ত, যন্ত্রণা, ঘাম মেখেও কি অসম্ভব সুন্দর, ভাঙা চাঁদের মতো। আর সেই মুহূর্তে ওই রক্তমাখা সেফ হাউসে মেজর অনির্বাণ সেন প্রেমে পড়ল। শত্রুর গুলি না, তিস্তা বোসের চোখের জল তাকে ঘায়েল করল।
তিস্তাও বুঝল এই ছেলেটা অন্যদের মতো নয়। হাত কাঁপে, কিন্তু চোখে লোভ নেই, শুধু ভয়, ওকে হারানোর ভয়। একদিন পর 24শে জানুয়ারি রাত 11:30। তিস্তা এখন অনেকটা স্টেবল, সোফায় শোয়া। অনির্বাণ ল্যাপটপে কিছু একটা করছে। 36 ঘন্টা ঘুমায়নি, চোখ লাল। কি করছিস তুই? হিসেব মেলাচ্ছি। অনির্বাণ মনিটর থেকে চোখ না সরিয়েই বলল, আসিফের প্ল্যানে ফাঁক আছে। সে ল্যাপটপটা ঘোরালো। স্ক্রিনে চিটাগাং শিপইয়ার্ডের সিসিটিভি ফুটেজ। অনির্বাণ পজ করল। দেখ, নুসরাত গুলি করার পর পালালো, কিন্তু তার 3 সেকেন্ড আগে ও কার সঙ্গে কথা বলছিল ফোনে? সে জুম করল। নুসরাতের কানে ব্লুটুথ, ঠোঁট নড়ছে। লিপ রিডিং করলাম। ও বলছে, ভাইয়া প্ল্যান বি রেডি, পিস সামিট কনফার্মড। তিস্তা সোজা হয়ে বসল, ব্যথায় কুঁকিয়ে উঠল। পিস সামিট মানে? অনির্বাণের চোখ জ্বলছে। মানে 26শে জানুয়ারি টার্গেট পার্লামেন্ট নয়। আসিফ আমাদের যা বলেছে, যা পেন ড্রাইভে আছে সব ডিকয়। আসল টার্গেট হলো ইন্ডিয়া বাংলাদেশ পিস সামিট। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল। 2 দেশের প্রধানমন্ত্রী থাকবে, সাথে 20টা দেশের রাষ্ট্রদূত। তিস্তার মুখ সাদা হয়ে গেল। কিন্তু আমরা তো পার্লামেন্টের ব্লুপ্রিন্ট পেলাম। সেই জন্যই তো ব্রিলিয়ান্ট। আমরা পার্লামেন্ট আটকাতে ব্যস্ত থাকবো, পুরো সিকিউরিটি, পুরো রয়্যাল ফোকাস থাকবে দিল্লিতে, আর ফাঁকা মাঠে ও ঢাকায় স্ট্রাইক করবে। কিন্তু কিভাবে শিওর হলি? দেখ, হাজির ডোনেশন লিস্ট। এখানে গত 2 মাসে 5টা এন্ট্রি আছে। মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোর্ট চেক করে দেখলাম কোনো হাসপাতালে যায়নি, গেছে একটা প্রাইভেট ওয়্যার হাউসে, গাজীপুর। তারপরে দেখ 2 নম্বর, আসিফের পেন ড্রাইভের মেটাডেটা। ফাইলগুলো বানানো হয়েছিল 15 দিন আগে, কিন্তু লাস্ট মডিফাইড গতকাল রাত 9টায়। মানে আমরা লাইব্রেরিতে মিট করার পর ও আমাদের জন্য স্পেশালি বানিয়েছে ফেক ব্লুপ্রিন্ট। 3 নম্বর, নুসরাতের ফোনের টাওয়ার লোকেশন। শিপইয়ার্ডের অ্যাটাকের সময় ওর ফোন পিং করছে গাজীপুর টাওয়ারে, ও ওখান থেকে অর্ডার নিচ্ছিল। 3টে আলাদা জিনিস, কিন্তু একটা শব্দ সবগুলোকে জুড়ছে, গাজীপুর। গুগল ম্যাপ খুললাম। গাজীপুর ওয়্যার হাউস থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দূরত্ব মাত্র 18 কিলোমিটার। পারফেক্ট স্ট্রাইকিং ডিস্টেন্স। তিস্তা হাঁ করে শুনছে। তার মানে ওরা ডার্টি বোমা বানাচ্ছে। নিউক্লিয়ার নয়, কিন্তু রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল, কোবাল্ট 60। হাজির মেডিকেল ইকুইপমেন্ট আসলে ক্যান্সার থেরাপির ওয়েস্ট। ওটা ফাটলে 2 দেশেরই প্রধানমন্ত্রী পড়বে। ঢাকা শহর 50 বছর রেডিয়েশনে থাকবে, আর দুনিয়া বলবে ইন্ডিয়া করেছে। যুদ্ধ লেগে যাবে। ঘরে নিস্তব্ধতা। তিস্তার হাত পা ঠান্ডা হয়ে গেল। আসিফের প্ল্যান 2 দেশের মধ্যে যুদ্ধ লাগানো, ওর বাবা মায়ের বদলা, লাখ লাখ মানুষের লাশের উপর। অনির্বাণ মাথা নাড়ল। আর রয়ের মূলটা ওকে হেল্প করছে, কারণ যুদ্ধ লাগলে 2 পক্ষেরই লাভ। অস্ত্র বিক্রি হবে, পলিটিক্স চলবে। সে তিস্তার পাশে বসল, ওর হাতটা ধরল। তোর রক্তের হিসাব এখনো বাকি তিস্তা, আর আমার উপর তোর রক্ত ঋণ আছে। কাল আমি গাজীপুর যাচ্ছি। তিস্তা ওর দিকে তাকালো, চোখে জল, কিন্তু আগুনও। আমিও যাব, এই ব্যান্ডেজ নিয়েই যাব। অভ্র ডাক্তার হতে চেয়েছিল, আমি ওর স্বপ্নকে রেডিয়েশনে পড়তে দেব না, কিছুতেই না। অনির্বাণ ওর কপালে হাত রাখল। বেশ, কিন্তু তার আগে প্রমিস কর, নিজেকে হিরো বানাতে গিয়ে মরবি না। আমরা একসাথে ঢুকবো, একসাথে বেরোবো। তিস্তা ওর হাতটা নিজের গালের উপর চেপে ধরল। প্রমিস, নো সিক্রেটস, নো সুইসাইড। বাইরে ঢাকার আকাশে আবার মেঘ ডাকল, কিন্তু এই ঘরের ভেতরে 2টো মানুষ এখন এক। রক্তঋণ
শোধ করতে তৈরি। ঢাকা, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল জোন, 26শে জানুয়ারি সকাল 9:47। আকাশে রোদ, নিচে বারুদ। হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা, সকাল 10টা। ইন্ডিয়া বাংলাদেশ পিস সামিট শুরু। দুই দেশের প্রধানমন্ত্রী হাত মেলাচ্ছেন। 20টা দেশের রাষ্ট্রদূত, মিডিয়া, এসপিজি, এসএসএফ নিরাপত্তার চাদরে মোড়া। কেউ জানে না 18 কিমি দূরে মৃত্যু টিকটিক করছে। গাজীপুর পরিত্যক্ত কেমিক্যাল ফ্যাক্টরি, সকাল 9:47। একটা কালো স্করপিও ধুলো উড়িয়ে থামল। নামলো দুজন। অনির্বাণ সেন, পরনে ব্ল্যাক ট্যাকটিক্যাল গিয়ার, চোখে নাইট ভিশন গগলস। তিস্তা বোস, পরনে একই গিয়ার, পেটে মোটা ব্যান্ডেজ, তার উপর বুলেট প্রুফ ভেস্ট। মুখ ফ্যাকাশে কিন্তু চোখে আগুন। হাতে গ্লক 17। স্ট্যাটাস? পালস 110, ব্যথা 10-7। তুই ফোকাস কর, আমি মরলে পরে কাঁদিস। সামনে 40 ফুট উঁচু পাঁচিল, উপরে কাঁটাতার, সিসিটিভি, মোশন সেন্সার। গেটে 6 জন আর্মড গার্ড। চ্যালেঞ্জ 1, দ্য ওয়াল। অনির্বাণ পকেট থেকে ড্রোন বের করল। প্ল্যান এ, ডিস্ট্র্যাকশন। ড্রোনটা উড়ে গেল। 10 সেকেন্ড পর বুম, ফ্ল্যাশব্যাং। গার্ডগুলো ওদিকে ছুটল। প্ল্যান বি, ঘোস্ট। অনির্বাণ তিস্তার দিকে তাকালো। আমার কাঁধে ওঠ। অনির্বাণ দাঁত চাপল। গ্র্যাপলিং হুক ছুঁড়ে দুজন পাঁচিল টপকালো। ভেতরে ঢুকে অনির্বাণ ফিসফিস করল, সরি। কিসের জন্য? তো ব্যথা লাগলো? তুই থাকলে ব্যথা লাগে না অনির্বাণ। তিস্তা ওর হাতটা 1 সেকেন্ড চেপে ধরল। ভেতরে কন্টেনারের ভুলভুলাইয়া। প্রতিটি মোড়ে ইনফ্রারেড লেজার ট্রিপওয়্যার। ছুঁলেই অটোমেটিক ডাইরেক্ট। অনির্বাণ গগলস নামালো। গট ইট। 17টা বিন, ফিবোনাচি সিকোয়েন্স, আসিফে ফেভারিট। সে সিগারেটের ধোঁয়া ছাড়ল। ধোঁয়ায় লেজারগুলো ভেসে উঠল। ফলো মাই স্টেপস। দুজন নাচের মতো এগোলো। তিস্তা একবার টলমল করল। অনির্বাণ সাথে সাথে ধরে ফেলল। 12 মিনিট পর ওরা মেজো পার হলো। একটা টারেটও অ্যাক্টিভ হলো না। মেন ওয়্যারহাউস। দরজা খুলতেই দেখল মাঝখানে টেবিল, টেবিলের উপর একটা ডার্টি বোমা। কো 60 লেখা সিলিন্ডার। টাইমার 11:27 আর 1 ঘন্টা। পাশে দাঁড়িয়ে আসিফ মাহমুদ, হাতে রিমোট ডেটোনেটর। মুখে হাসি, পাশে নুসরাত, হাতে গান, তাক করা তিস্তার দিকে। ওয়েলকাম মেজর সেন, আর ওয়েলকাম বেইমান তৃষা। বিশ্বাস করেছিলি? আপু, আপনি চালাক, কিন্তু আমি আমার ভাইয়ের জন্য সব করতে পারি। নুসরাত হাসল। অনির্বাণের মাথা ঠান্ডা। সে চারিদিক স্ক্যান করল। 8 জন গার্ড। বোমাটা ডিফিউজ করতে 40 মিনিট লাগবে, কিন্তু রিমোটটা আমার হাতে, আমি এখনই ফাটাতে পারি। তাহলে ফাটাচ্ছিস না কেন? কারণ তুই শো চাস। তুই চাস 2 প্রধানমন্ত্রী মরার সময় লাইভ টিভিতে থাকুক। তাই টাইমার 11:30। সামিটের ক্লোজিং স্পিচ। তুমি বুদ্ধিমান মেজর, তাই তোমাকে মারতে কষ্ট হবে। আমাকে মারতে হবে না রে, কারণ তুই অলরেডি হেরে গেছিস। মানে তোর মোলটাকে আমি জানি। অনির্বাণ পকেট থেকে একটা ফোন বের করল। স্ক্রিনে একটা ছবি। মেজর রাজেশ শর্মার, রয়ের অপারেশনস হেড। আসিফ ভ্রু কুচকালো। রাজেশ? ও রাজেশ নয়, ওর আসল নাম হুমায়ুন সিদ্দিকী। 6 বছর বয়সে পাকিস্তান থেকে ইন্ডিয়ায় ঢুকেছিল। এতিমখানায় মানুষ, হিন্দু পরিচয়, পড়াশোনা, ইন্ডিয়ান। 28 বছর ধরে ঘুমন্ত এজেন্ট।
ওর একমাত্র মিশন ইন্ডিয়াকে ভেতর থেকে বরবাদ করা। কি তাই তো? নুসরাতের মুখ হাঁ হয়ে গেল। আসিফের হাত কাঁপছে। কিভাবে জানলাম? 3টে জিনিস। এক, চিটাগং অ্যাটাকের সময় তুই ফোন করেছে, বলেছিলি দিল্লির বন্ধু বলেছে। আমি চেক করলাম ওই সময় রয়ের কোন কোন অফিসারের ফোনে পাকিস্তান বাংলাদেশে এনক্রিপ্টেড কল গেছে। একটাই নাম, রাজেশ শর্মা। 2, রাজেশের সার্ভিস ফাইল, জন্মস্থান লেখা গয়া, বিহার। 1998-এর বন্যায় এতিমখানা ভেসে গেছে, রেকর্ড নেই, পারফেক্ট কভার। আমি সান্নাল স্যারকে বললাম গয়া গিয়ে খোঁজ নিতে। উনি খোঁজ নিয়ে কি জানলেন জানিস? 98-এ কোনো বন্যাই হয়নি। আর 3, রাজেশের ব্যাংক অ্যাকাউন্ট। প্রতি মাসে 50,000 টাকা ঢোকে কাশ্মীর এমব্রয়ডারি নামে একটা শেল কোম্পানির থেকে। কোম্পানিটা ISI এর। অনির্বাণ থামল। তোর ওই বন্ধু 2 ঘন্টা আগেই অ্যারেস্টেড আসিফ। মেজর সান্যাল নিচে রেড করেছে। ঠিক তখনই অনির্বাণের স্যাট ফোন বাজল। লাউড স্পিকারে দিল। সেন, মেজর সান্যাল বলছি। হুমায়ুন সিদ্দিকী ওরফে রাজেশ শর্মা অ্যারেস্টেড। ফুল কনফেশন, ইউ ওয়ার রাইট। আসিফের মুখ রক্ত শূন্য। রিমোটটা ধরা হাতটা কাঁপছে। তার পুরো প্ল্যান, তার 28 বছরের ইনভেস্টমেন্ট শেষ। এই সুযোগ। নুসরাত চিৎকার করে উঠল। ভাইয়া পালাও! সে অনির্বাণের দিকে গুলি চালাতে গেল। তিস্তা তার চেয়েও ক্ষিপ্র। পেটের ব্যথা ভুলে সে ট্রিগার করল। প্রথম গুলি নুসরাতের পিঠ ফুটো করে দিল। সে মুখ থুবড়ে পড়ল। নুসরাত হাঁচড়ে পাঁচড়ে উঠতে চাইল, হাতে গান তোলার চেষ্টা করল। দ্বিতীয় গুলি। তিস্তার গুলি এবার নুসরাতের মাথার খুলি ফুটো করে বেরোলো। নুসরাতের শরীরটা ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে গেল। চোখ খোলা, মুখে অবিশ্বাস। শেষ। নুসরাত! আসিফ পাগলের মতো চিৎকার করল। সে রিমোটটা ফেলে দিয়ে বোনের লাশের দিকে দৌড়ালো। অনির্বাণ এই ফাঁকে লাফ দিল আসিফের উপর। ধস্তাধস্তি। আসিফ ছুরি বের করল, অনির্বাণের কাঁধ চিরে দিল। অনির্বাণ ঘুষি মেরে ও নাক ভাঙল। আসিফ রক্ত মাখা মুখে উঠে দাঁড়ালো। টেবিল থেকে একটা গান তুলল, অনির্বাণের দিকে তাক করল। তিস্তা পেটে হাত চেপে ধরে গুলি চালালো। ঠাস ঠাস 2টো গুলি আসিফের বুকে, কাঁধে। আসিফ টলমল করল কিন্তু পড়ল না। সে দরজার দিকে ছুটল। রক্তের দাগ ফেলে পালালো। ইনজিওর্ড কিন্তু অ্যালাইভ। বোমা! অনির্বাণ চেঁচালো। সে কভার খুলল। 7টা তার। ও চায় আমরা মরি। ওর সাইকোলজি ফিবোনাচি। হলুদ 7 নম্বর। 1 + 3 = 4। তার মানে 4 নম্বর তার। কিন্তু ও জানে আমি জানি, তাই ডাবল ব্লাফ। সে প্লায়ার্স নিল, নীল তারটা কাটল। বিপ বিপ বিপ। টাইমার থেমে গেল। 11টা 13 মিনিট 1 সেকেন্ড। নিস্তব্ধতা। তিস্তা ধপ করে বসে পড়ল। তুই কি করে? হুমায়ুনের ফাইল পড়েছি, ওর নোটস। নীল, নীল মানে শান্তি, শান্তি মানে মৃত্যু। সাইকোপ্যাথদের প্যাটার্ন। অনির্বাণ ওকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি তিস্তা। হোটেল ইন্টারকন্টিনেন্টাল। 11টা 30। ক্লোজিং স্পিচ শেষ। 2 প্রধানমন্ত্রী হাত মেলালেন। শান্তির চুক্তি সই হলো। কেউ জানল না 18 কিলোমিটার দূরে একটা শহর ধুলোয় মিশে যাওয়া থেকে বাঁচল। 15 দিন কেটে গেছে। হাসপাতালের সাদা দেওয়াল, স্যালাইনের বোতল আর অনির্বাণের রাতজাগা চোখ সব পেরিয়ে তিস্তা আজ নিজের পায়ে দাঁড়িয়ে। পেটের ক্ষতটা সারলেও একটা দাগ এখনো আছে, কিন্তু চোখে সেই পুরনো আগুন ফিরে এসেছে। পরনে নীল শাড়ি,
কপালে ছোট টিপ। তৃষা বসু থেকে আবার স্পেশাল এজেন্ট তিস্তা বোস। পাশে অনির্বাণ, কালো শার্ট, চোখে কালি, কিন্তু ঠোঁটে হালকা হাসি। দুজনে হাঁটছে রয়ের করিডোর দিয়ে। দেওয়ালে শহীদদের ছবি। কেউ ওদের চেনে না, কেউ জানবে না 15 দিন আগে এই দুটো মানুষ একটা গোটা শহরকে, দুটো দেশকে বাঁচিয়েছে। মেজর স্যান্ডালের রুমের দরজায় নক করল অনির্বাণ। কাম ইন। ভেতরে মেজর স্যান্ডাল, টেবিলের উপর ফাইল, চোখে ক্লান্তি কিন্তু মুখে তৃপ্তি। তিস্তা আর অনির্বাণ সোজা হয়ে স্যালুট করল। জয় হিন্দ স্যার। স্যান্ডাল উঠে দাঁড়ালেন, দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর এগিয়ে এসে দুজনের কাঁধে হাত রাখলেন। ওয়েলকাম ব্যাক এজেন্টস। গলাটা ধরে এলো ওনার। হুমায়ের সিদ্দিকী ওরফে রাজেশ শর্মা ফুল কনফেশন দিয়েছেন। 28 বছরের প্ল্যান, আইএসআই এর প্রজেক্ট ধ্বংস। তোমরা না থাকলে আজ দিল্লি আর ঢাকা দুটোই ম্যাপ থেকে মুছে যেত। তিস্তা মাথা নিচু করল। স্যান্ডাল হাসলেন, তিতকুটে হাসি। এটাই আফসোস তিস্তা, এটাই আফসোস। তোমরা দেশের জন্য জীবন বাজি রাখলে, গুলি খেলে, নিজের ভাইয়ের বদলা নেওয়ার সুযোগটাও ছাড়লে। আর দুনিয়া কোনোদিনও জানবে না, কোনো মেডেল নেই, কোনো নিউজ হেডলাইন নেই। তোমাদের এই লড়াইয়ের কথা ফাইলের ভিতরেই চাপা পড়ে থাকবে। টপ সিক্রেট। অনির্বাণ এক পা এগোলো। স্যার, দেশকে বাঁচানোই আমাদের কাজ, প্রেস পাওয়া নয়। আমরা শ্যাডোতে থাকি যাতে দেশ আলোয় থাকতে পারে। মেডেলের চেয়ে ওই আলোটাই বড় স্যার। আমার টিমের ছেলেরা, তিস্তার ভাই অভ্র, ওরা কেউ মেডেল চায়নি। ওরা চেয়েছিল আমরা বাঁচি। আমরা বেঁচেছি স্যার, দেশ বেঁচেছে। এর চেয়ে বড় রিওয়ার্ড আর কি হতে পারে? স্যান্ডালের চোখ চিকচিক করে উঠল। তিনি আর কিছু বললেন না, সোজা হয়ে দাঁড়িয়ে ওদের স্যালিউট করলেন। দীর্ঘ সম্মানের স্যালিউট। অনির্বাণ আর তিস্তাও পাল্টা স্যালিউট করল। তারপর দুজনে ঘুরে দরজার দিকে হাঁটল। বেরোনোর সময় স্যান্ডাল পেছন থেকে ডাকলেন, অনির্বাণ, তিস্তা। দুজনে ঘুরল। থ্যাংক ইউ ফর সেভিং আস। মেনশন নট স্যার। রয়ের হেডকোয়ার্টার্সের ছাদ, দুপুর 12:05। দুজনে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে। সামনে দিল্লির আকাশ, আর অনেক দূরে মূল বিল্ডিংয়ের মাথায় উঠছে তেরঙ্গা, পতপত করে হাওয়া দিচ্ছে। তিস্তার শাড়ির আঁচল উঠছে, অনির্বাণের চুল এলোমেলো। কেউ কোনো কথা বলছে না। 15 দিনের নরক, গুলি, রক্ত, বেইমানি সব চোখের সামনে ভাসছে। শেষে তিস্তাই নীরবতা ভাঙল। সে দূরে উঠতে থাকা পতাকাটার দিকে তাকিয়ে ফিসফিস করল, কাজ এখনো বাকি অনির্বাণ। অনির্বাণ ওর দিকে তাকালো। তিস্তার চোখে জল নেই, আছে ইস্পাত। আসিফকে ধরতে হবে। ও আমার ভাইকে মেরেছে, ওই দেশটাকে পোড়াতে চেয়েছিল। ও বেঁচে থাকতে আমি শান্তিতে ঘুমোতে পারবো না। অনির্বাণ ওর হাতটা নিজের হাতে তুলে নিল, শক্ত করে ধরল। জানি, তাই তো আমরা আবার ফিরে এসেছি। তো রক্ত ঋণ, আমার কর্তব্য দুটোই বাকি। সে তিস্তার চোখে চোখ রাখল। এ পরের বার আর আসিফ পালাবে না, কথা দিলাম। তিস্তা হাসল। প্রথমবার 15 দিন পর মন খুলে হাসল। নো সিক্রেটস। নো সিক্রেটস পার্টনার। দূরে তেরঙ্গাটা আরো জোরে উঠছে, যেন ওদের কথা শুনছে।
যেন বলছে যুদ্ধ শেষ হয়নি। দুটো ছায়া, সৈনিক আবার তৈরি নতুন লড়াইয়ের জন্য, আসিফ মাহমুদের শেষের জন্য। কারণ কিছু যুদ্ধ মেডেলের জন্য লড়া হয় না, কিছু যুদ্ধ লড়া হয় রক্তের হিসেব মেলানোর জন্য।